চলো আমরা শুরু করে দিই। হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। কে কেমন আছো একটু কমেন্ট বক্সে জানাও। গতকাল আমরা একটা ক্লাস নিয়েছিলাম। ক্লাসটা মূলত ছিল আমরা ফেসবুকে লাইভ করেছি, ইউটিউবে গিয়েছে এবং অ্যাপেও ছিল, কিন্তু আজকের ক্লাসটা তোমরা সবাই জানো শুধু অনলি অ্যাপ বেসড। সো তারপরেও আমি বলবো একেবারে ক্লাসের শুরুতে যারা অ্যাপটা ডাউনলোড করেছো, ডাউনলোড করে ক্লাসটা করছো, আমার মনে হয় তুমি চাইলে তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তুমি তাদেরকে এটা শেয়ার করতে পারো। কেননা আসলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে এরকম একটা ফ্রি ক্লাসে জয়েন করা, এটা তো আমার মনে হয় খুব কঠিন কিছু না। সো আমার মনে হয় যে তোমরা চাইলে ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারো। কেননা আমি সবসময় চাই যে একটা ভালো কাজ আমরা সবাই মিলে কাজটা করি। ঠিক আছে? তো যাই হোক, আমি ক্লাসে দেখতে পাচ্ছি মোটামুটি উপস্থিতি বেশ ভালোই। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, সত্যি কথা বলতে আমি খুব বেশি সময় নিব না, 1 থেকে 1.5 ঘন্টা সময় নিব তোমাদের কাছ থেকে। কেননা যেহেতু কালকে পরীক্ষা, এখন আসলে 1 মিনিটেরও অনেক দাম। সো আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যেন তোমার একটু হলেও উপকারে আসে, সেই জন্য আজকে তোমাদের সামনে আসা মূলত। তো আগে বলো, বাংলা প্রথম পত্রের পরীক্ষা কেমন হয়েছে? আহ লামিয়া আক্তার বলছে দিনলিপি আর প্রতিবেদন এক এক বই এক এক রকম। ভাইয়া এটা নিয়ে টেনশন করো না। আইনুন নাজিয়া বলছে প্রতিবেদন ভালো করে বুঝান ভাইয়া। ভাইয়া সবকিছু বুঝিয়ে দিব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে আর কি। সৈকত বলছে তাড়াতাড়ি শেষ করেন। ইয়েস, তাড়াতাড়ি শেষ করবো আজকে রে ভাই। আজকে সময় বেশি নিব না। গতকাল একটু সময় নিয়েছিলাম যেহেতু ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল। বেশ কিছু টেকনিক্যাল জায়গাও কালকে একটু দেখিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে যে দেখো, বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের একটু 19-20 হয়েছে, এটা আমি জানি। বিশেষ করে একেকটা বোর্ডের এমসিকিউ এর স্ট্যান্ডার্ড একেক রকম, এটা আমি জানি, তোমরাও জানো। কিন্তু আমার মনে হয় যে তুমি যদি এখন চাও, বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু অ্যারাউন্ড 90% মার্কস, সেটা হতে পারে 87, 88 বা 90, 92 এরকম নাম্বার কিন্তু তুমি পেতে পারো খুব সহজে। সো এটার জন্য তোমাকে যে কাজটা আজকে করতে হবে, দেখো সত্যি কথা বলতে ব্যাকরণে যে 30 নম্বর রয়েছে, এই 30 নম্বরে একেবারে সত্যি কথা বলতে কিছু ঘন্টা, কয়েক ঘন্টা পরে পরীক্ষা। এখন তুমি হাজার চেষ্টা করেও ব্যাকরণে তুমি যা, এর খুব বেশি আর হবে না। এটা তুমি নিজেও বুঝতে পারছো যে ব্যাকরণে এখন নতুন করে আর সমাজ শেখারও সময় নেই, নতুন করে আর মনে করো শব্দ শ্রেণী শেখারও সময় নেই। কিন্তু এই যে দেখো নির্মিতি 70 নম্বর, এই 70 নম্বর একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যদি একটু বুঝে শুনে লিখে আসতে পারো, একটু সিস্টেমেটিক ওয়েতে লিখে আসতে পারো, একটু টেকনিক মেনটেন করে লিখে আসতে পারো, এই 70 নম্বরে কিন্তু 60 থেকে 62 পাওয়া খুব সহজ। বুঝতে পারছো? সো এই 70 এর মধ্যে কিভাবে
60+ মার্কস পাওয়া যায়, আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমি সেই জায়গাটা একটু ফোকাস করার জন্য তোমাদের সামনে এসেছি। বুঝতে পেরেছো? যদিও কালকে পরীক্ষা, কিন্তু আমি আশা করি যে আজকের এই 1-1.5 ঘন্টার ক্লাস তোমার রিটেন পার্টকে সমৃদ্ধ করতে বা লেখাটাকে আরেকটু স্মুথ করার জন্য কিছুটা হলেও সহায়ক হবে। ওকে, তো চলো তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে নির্মিতি অংশে 60+ মার্কস কিভাবে সহজে পাবো সেটা নিয়ে একটু আলোচনায় চলে যাই। তো শুরুতেই নির্মিতি অংশে যে 70 নম্বর আমাদের জন্য বরাদ্দ রয়েছে, তোমরা আরেকবার খুব মনোযোগ দিয়ে নির্মিতি অংশের যে 70 নম্বর রয়েছে এই জায়গাটা খুব সুন্দর করে দেখে নাও। আমি জানি তোমরা মোটামুটিভাবে সবাই জানো যে কত নাম্বার প্রশ্নে কোন কোশ্চেন আসবে, কিভাবে উত্তর করতে হবে, মোরলেস সবাই তোমরা জানো। কিন্তু তারপরেও আমি যেহেতু আজকে তোমাদের সামনে শেষ পর্যন্ত আসতেই হলো আমাকে, সো আমি মনে করলাম যে তোমাদেরকে একেবারে শুরুতে মান বন্টনটা একটু দেখিয়ে দিই। এবং তোমরা লক্ষ্য করে দেখো কোশ্চেন নাম্বার 7 থেকে কোশ্চেন নাম্বার 12 অর্থাৎ 7 নাম্বার থেকে 12 নম্বর প্রশ্নই হচ্ছে নির্মিত অংশের প্রশ্ন। এবং নির্মিত অংশে আমরা আশা করছি এবছরেরও বোর্ড কোশ্চেনের যে ফরম্যাট বা স্ট্যান্ডার্ড সেটা এইরকমই হবে। বুঝতে পেরেছো? তো চলো এটা জাস্ট একটা গ্লিমস বা এটা একবারে তোমাকে একটু চোখ বুলিয়ে নিতে বললাম। এবার চলো আমরা 1 বাই 1 এটা শুরু করি। কোশ্চেন নাম্বার 7, নির্মিতি অংশের কোশ্চেন নাম্বার 7, যে 7 নম্বর প্রশ্নে দেখো কি প্রশ্ন আসে পরীক্ষায়। সাধারণত 7 নম্বর প্রশ্নে প্রশ্নটা হয় পারিভাষিক শব্দ থেকে অথবা একটা অনুচ্ছেদকে অনুবাদ করতে বলা হয়। অনুবাদ বা ইংরেজিতে আমরা এটাকে বলি ট্রান্সলেশন, তাই না? এখন তুমি একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তো ভাই, পরীক্ষায় মনে করো প্রশ্ন এসেছে এই যে একটা নমুনা প্রশ্ন, এটা মনে করো যে ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন, আমি জাস্ট বোর্ড পরীক্ষার একটা নমুনা প্রশ্ন তোমাকে দেখালাম। তুমি একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, মনে করো কালকেও তোমার পরীক্ষায় এই 7 নাম্বার প্রশ্নে ক এবং খ ঠিক এইভাবে দুইটা প্রশ্ন থাকবে, তুমি ক নাম্বার প্রশ্ন উত্তর করবা নাকি খ নাম্বার প্রশ্ন উত্তর করবা? আমাকে একটু জানাও আগে দ্রুত। তুমি ক নাম্বার প্রশ্নের উত্তর করবে নাকি খ নাম্বার প্রশ্নের উত্তর করবে? একজন বলছো যে ভাই আপনি বলেন কোনটা ভালো। ভাই আমি তো যাব ওইখানে যে কোনটা ভালো আমি বলছি, বাট তুমি কোনটা উত্তর করার জন্য মেন্টালি রেডি হয়ে আছো এটা কাইন্ডলি একটু বল। বাহ, হাফসা অ্যান্সার করেছো, তামান্না, মহিউদ্দিন, হ্যাপি, মীরা, নাইমা, সীমা, তাজিন, কবির, দেওয়ান, শাহাদ, মুশফিকুর, মুস্তাক। যাই হোক, আমি আর সবার নাম আসলে এই মুহূর্তে বলতে পারছি না, কেননা সবার নাম বলতে গেলে আসলে আজকের ক্লাস আর সময় মতো শেষ হবে না। তো দেখো আমি যেমনটা আশা করছিলাম তোমরা ঠিক সেটাই উত্তর করেছো। দেখো সত্যি কথা বলতে এই ক এবং খ এই যে প্রশ্নই তুমি উত্তর করো না কেন তুমি আসলে এখানে 10-এ 10ই পাবে, এই বিশ্বাসটুকু আমার আছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ক এবং খ এর মধ্যে তুলনামূলকভাবে ক নাম্বার প্রশ্নটা উত্তর করাটাই যথোপযুক্ত। কেন যথোপযুক্ত সেটা একটু বলি। মনে করো এখানে 15টা শব্দ থাকবে, 15টা শব্দ থেকে তোমাকে 10টা শব্দ এবং তার বাংলা অর্থ পাশে লিখতে হবে, কি তাই তো? এখন দেখো এইখানে 10-এ 10 পাওয়া কিন্তু একেবারেই সহজ। কেন সহজ সেটা একটু বলি। তুমি যদি বিগত 5 থেকে 7 বছরের, 7 বছরও লাগবে না, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন্স গুলো একটু ভালোভাবে পড়ে যাও, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন্স গুলো পড়বে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে 15টা শব্দের মধ্যে অন্তত 12 থেকে 13টা শব্দ তোমার কমন আসবে, এটা মিনিমাম। তাহলে আমি জানি যে তোমরা মোটামুটি প্রস্তুতি নিয়েছো, জাস্ট তারপরও আরেকবার যদি মনে করো চোখ বুলিয়ে নিও। অর্থাৎ পারিভাষিক শব্দের যে বোর্ড কোশ্চেন্স গুলো রয়েছে বিগত 4-5 বছরের, এই প্রশ্নগুলো একবার একটু চোখ বুলিয়ে যাও, দেখবা ওইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এবার আমি কেন ক নাম্বারটাকে বেশি ফোকাস করছি এবার একটু বলি। ক নাম্বার হচ্ছে একেবারে ম্যাথের মতো নাম্বার, তুমি 10টা শব্দ লিখবা একেবারে 10-এ 10,
কিন্তু যখন ভাই তুমি এই বাংলা লিখতে যাবা, কথার কথা ইংরেজি এই ট্রান্সলেশন থেকে বাংলায় তুমি ট্রান্সলেট করে লিখছো বা অনুবাদ করে লিখছো, দেখা গেল কোনো না কোনো কারণে তোমার একটা বা দুইটা বাংলায় বানান ভুল হয়ে গেল। কি বানান ভুল হতে পারে না? তুমি তো জানো, আমার থেকেও তুমি ভালো জানো যে বাংলায় বানানে তোমার তোমার না তোমাদের অনেকের একটু দুর্বলতা আছে, এবং দুর্বলতা থাকাটা এটা অস্বাভাবিক কিছু না। তো দেখা যায় কি যে তুমি একটা শব্দ লিখতে যেয়ে কোনো না কোনোভাবে বানানটা ভুল করেছো, এবং সম্মানিত শিক্ষক যখন তার চোখে ভুল বানানটা আসবে, তখন কিন্তু অটোমেটিক ভাবে তোমার নাম্বার 2-1 মার্ক কমে যাবে। তারপরে মনে করো যে তুমি অনুবাদ লিখছো এমন ভাবে টিচার মনে করলেন যে খুব একটা ভালো হয়নি, উনি দেখা গেল তোমাকে 10-এর মধ্যে 8 দিয়ে বা 7 দিয়ে চলে গেলেন। অসম্ভব কিছু না। তো এই জন্য আমার কথা ভাইয়া, আমি কেন রিস্কে যাব? আমার কোনোভাবে রিস্কে যাওয়ার দরকার নেই। কেননা এখানকার এই যে পারিভাষিক শব্দ, এই পারিভাষিক শব্দগুলো মোটামুটি ভাবে আমি বলে দিলাম যে বিগত 5-6 বছরে বোর্ড কোশ্চেন পড়ে যাও, দেখবা যে সবকিছু সেখান থেকে চলে আসছে। সো যেহেতু সেখান থেকে আসবে, আমার মনে হয় এত চাপ নিয়ে এই অনুবাদ করার দরকার নেই। তবে হ্যাঁ, যদি কোনো না কোনো কারণে এমন হয় যে পারিভাষিক শব্দ 15টার মধ্যে 10টাই আমার অজানা, হতেই পারে, আনফরচুনেটলি হয়ে গেছে, তোমার ক্ষেত্রে হয়ে গেল, তখন তো তোমাকে অনুবাদ অ্যান্সার করতে হবে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম হওয়ার কথা না। বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, কারোরই ক্ষেত্রে এটা হয়নি, তোমার ক্ষেত্রে এটা কেন হবে? বাট তারপরেও যদি হয়, যদি দেখো যে আসলে পারিভাষিক শব্দ 15টার মধ্যেই ম্যাক্সিমামই অজানা, তখন তুমি এই অনুবাদ উত্তর করবা, এবং তখন দেখবা যে অনুবাদ অনেক সহজ হয়েছে, এবং অনুবাদ আরো কিভাবে সহজে অ্যান্সার করা যায় সেটা নিয়ে আমি 5 মিনিট পরে কথা বলছি। তো চলো, আমি খুব গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ আজকে ক্লাসে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদিও ইতিমধ্যে পড়েছো, তারপরেও আমি আরেকবার একটু চোখ বুলিয়ে দিচ্ছি। দেখো, আর্কিটেকচার মানে স্থাপত্য তোমরা জানো, কারফিউ মানে সান্ধ্য আইন, ডিপ্লোম্যাসি মানে কূটনীতি, এক্সপার্ট মানে বিশেষজ্ঞ। ঢাকা বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে 2024 সালে। এখন দেখো, এই পারিভাষিক শব্দগুলো পড়ার কিন্তু বেশ কয়েকটা সুবিধা আছে। প্রথম সুবিধা কি? তুমি এই যে ইংরেজি শব্দের অর্থ পারছো, তুমি যে ইংরেজি শব্দের অর্থ সুন্দর করে জানছো, এটা 2 দিন পরে ভবিষ্যতে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা, দেখবা সিনোনিম এবং অ্যান্টোনিম উত্তর করার ক্ষেত্রে তোমার এই শব্দগুলো কাজে লাগছে। বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ইংরেজিতে প্রশ্ন হয় আর সিনোনিম অ্যান্টোনিম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। এগুলো কাজে লাগবে। তারপরে কিভাবে কাজে লাগছে? তুমি ইংরেজি এবং বাংলা বানানটা যখন পড়ছো বা দেখছো, তোমার বানানটাও কিন্তু ইজি হয়ে যাচ্ছে। গতকাল ব্যাকরণ ক্লাসে আমরা দেখলাম যে 2 নম্বর প্রশ্নে বানান থেকে প্রশ্ন আসে, দেখা গেল একটা বানান এখান থেকেও চলে আসছে, হতেই পারে। তো এই জন্য আমি সবসময় বলি যে পারিভাষিক শব্দ পড়লে এট দ্য সেম টাইম 2টা 3টা 3টা 4টা উপকার হয়। এই জন্য পারিভাষিক শব্দটাকে ফোকাস করা উচিত বলে আমার মনে হয়। ওকে, সো ঢাকা বোর্ড 2024 সালে কি হলো? ঢাকা বোর্ড 2024 সালে এই যে দেখো, হোস্টেজ মানে জিম্মি, মোনার্কি মানে রাজতন্ত্র, গুরুত্বপূর্ণ একটা শব্দ। ঢাকা বোর্ড 2024 সালে কোয়ারান্টাইন, কোয়ারান্টাইন মানে কি? এই শব্দটা তোমরা দেখেছো, সঙ্গরোধ, বিশেষ করে করোনা ভাইরাস যখন একেবারেই মহামারী আকার ধারণ করেছিল, এই শব্দটা তোমরা দেখেছিলে যে কোয়ারেন্টাইনে থাকার জন্য আমাদের অনুরোধ করা হয়েছিল, অর্থাৎ একেবারেই বন্ধু বান্ধব সবকিছু থেকে দূরে নিজেকে আহ সম্পূর্ণ আইসোলেটেড করে রাখা। ঠিক আছে, ওকে। ওয়ার ক্রাইম, যুদ্ধাপরাধী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বুকলেট শব্দের অর্থ কি? বুকলেট মানে পুস্তিকা, পুস্তকের থেকেও ছোট যেটা, সেটাকে বলা হয় পুস্তিকা, মনে রাখবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফার্স মানে কি? ফার্স মানে প্রহসন। ডেল্টা মানে বদ্বীপ, বাংলাদেশ একটা বদ্বীপ বলা হয় না, সেই বদ্বীপ ইংরেজি হচ্ছে ডেল্টা। এই স্লাইডে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আরবান, আরবান মানে নগর বা শহর। ডাইনামিক মানে গতিশীল। মিথোলজি মানে হচ্ছে পুরাণ তত্ত্ব, বুঝতে পেরেছো? পুরাণ তত্ত্ব জিনিসটা হচ্ছে এই প্রাচীন কালের কোনো ঘটনা, এটাকে বলা হয় মিথোলজি। মোহাম্মদ মোহতামিম বলতেছো যে ভাইয়া সঙ্গরোধ এবং সঙ্গ নিরোধ কি একই? ইয়েস ভাইয়া, থ্যাংক ইউ। একটা লিখলেই হবে, সমস্যা নেই।
অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ, শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার বলে দিলাম। লিজেন্ড মানে কিংবদন্তি, মনে যেন থাকে। রিয়েলিজম মানে বাস্তববাদ। ইডিয়ম মানে বাগধারা। স্পন্সর মানে পোষক। স্পন্সর বিষয়টা তো তোমরা জানো। স্পন্সর হচ্ছে এই যে মনে করো খেলাধুলা হয়, এটা সেটা হয়, বড় বড় কোম্পানি সেটার পৃষ্ঠপোষকতা করে, সেটাকে বলা হয় স্পন্সর। ডায়ালেক্ট মানে উপভাষা, বুঝতে পেরেছো ভাইয়া? ডায়ালেক্ট মানে উপভাষা। ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা। রিনিউ মানে নবায়ন করা, অর্থাৎ নতুন করে কোনো কিছু আবার তৈরি করা বা সৃষ্টি করা, বা ওই জিনিসটাকে ঘষা মাজে নতুন করে আবার একটা ফরম্যাটে নিয়ে আসা। ইমেইল মানে কিন্তু বৈদ্যুতিক না, মনে রাখতে হবে বৈদ্যুতিন। অনেকে কিন্তু এটা ভুল করে। এই যে একটু পরে আমরা ইমেইলে যাব, অনেকে বলবে যে ইমেইল মানে বৈদ্যুতিক চিঠি। নো, ইমেইল হচ্ছে বৈদ্যুতিন চিঠি। এটা ভকেশন না, এটা ভ্যাকেশন, মনে যেন থাকে। ডায়ালেক্ট মানে উপভাষা, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এজেন্ডা মানে আলোচ্য সূচি। এইচএসসি বোর্ড পরীক্ষায় একাধিকবার এই শব্দগুলো এসেছে। জাস্টিস মানে ন্যায় বিচার। বেসিক পে মানে মূল বেতন। মেমোরেন্ডাম স্মারকলিপি। স্মারক বানানটার দিকে তাকিয়ে দেখো, দন্তস্বয় ম ফলা আকার সা। ঠিক আছে, বানান কোনোভাবেই ভুল করা যাবে না। আমি কথার কথা ধরে নিচ্ছি পেনাল কোড শব্দটা এসেছে, তুমি দণ্ড বানানটা লিখতে যে লিখেছো দন্ত নয় ডয়, 100% ভুল। এই বিষয়গুলো যেমন সোজা তেমন কঠিন। ভাইয়া তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা শব্দের অর্থ লিখতে পারলেই 1 নাম্বার তোমাকে দেওয়া হচ্ছে। এখন তুমি যদি ওখানে বানান ভুল করো তাহলে তো হবে না। কোনোভাবেই বানান ভুল করা যাবে না। প্রয়োজনে তুমি একবার না হয় 2 বার চিন্তা ভাবনা করে লেখো, কিন্তু বানান ভুল করবা না। বানান ভুল করলে 1টা নম্বরও দেওয়া হবে না। সো পেনাল কোড মানে দণ্ডবিধি। রিফিউজি শরণার্থী। সুপারিনটেন্ডেন্ট ইংরেজি বানানটার দিকে তাকাও, অ্যাডমিশন টেস্টে এই বানানটা অনেকবার এসেছে। তত্ত্বাবধায়ক। ব্যাংকরাপ্ট মানে দেউলিয়া। এখানে যে শব্দগুলো আছে আমাদের অর্থ কাজে লাগবে না। ফান্ডামেন্টাল মানে মৌলিক। হোস্টেজ জিম্মি হতে পারে। একটা শব্দের একাধিক অর্থ হয়, যেটা তোমাদের বইয়ে লেখা আছে তুমি সেটাই লিখবে, সমস্যা নেই। রেসিজম মানে বর্ণবাদ। আমাদের কখনোই বর্ণবাদী হওয়া উচিত না, সেই জায়গা থেকে শব্দটা এসেছে রেসিজম। ওথ মানে শপথ। কার্টুন মানে কিন্তু ব্যঙ্গচিত্র। ব্যঙ্গ বানানটার দিকে একটু আমরা খেয়াল করব। ব্যঙ্গ বয়ে জফলার পরে আকার কিন্তু হবে না। ব্যবসা, ব্যবহার, ব্যবধান এই বানানগুলো কিন্তু কখনোই আকার হয় না। ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি কাকে বলে? 2 দিন পরে তুমি একটা বই লিখবা, ওই বইটা প্রেসে যাওয়ার আগে যখন যে তুমি নিজে হাতে যেটা লেখো, একেবারে বেসিক কপিটা হচ্ছে পাণ্ডুলিপি। পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত। বয়কট বানানটার দিকে খেয়াল করো, বয়কট বানানে কিন্তু 2টা টি। বয়কট মানে কোনো কিছু পরিহার করা বা বর্জন করা। জান্নাতুল বলছো ভাইয়া মিথ কি পৌরাণিক কাহিনী লিখবো নাকি পুরাণ লিখবো? ভাই পৌরাণিক কাহিনী লিখলেও হবে। দেখো ভাই, একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, কিন্তু আমরা সেটাই লিখি যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বুঝতে পারছো? তুমি চাইলে অনেক কিছু লিখতে পারো। এই যেমন তোমরা মনে করো যে কি বলবো, প্যারা মানে অনুচ্ছেদ লিখেছো এখানে। এখন প্যারা মানে যদি আরেকজন লেখে যে অনুচ্ছেদের জায়গায় মনে করো আরেকটা শব্দ লিখলো, কি বলবো, আহ এই যে তোমরা সৃজনশীল প্রশ্ন শুরুতে যেটা লেখো উদ্দীপক, সেটাও যদি একেবারে ভুল হবে তাও কিন্তু না। কেন, অনুচ্ছেদ উদ্দীপক প্রায় একই জাতীয় শব্দ। ঠিক আছে, ওকে। একাডেমি মানে পরিষদ। ইন্ডেক্স মানে সূচি। ম্যানুস্ক্রিপ্ট একটু আগে বললাম, এটা নিয়ে আর বলতে চাচ্ছি না। এই শব্দটা বলা হয়েছে। ফোরকাস্ট মানে পূর্বাভাস। সারপ্লাস মানে উদ্বৃত্ত। এমবার্গো মানে অবরোধ, শব্দটা অনেকবার এসছে এইচএসসি পরীক্ষায়। আপ টু ডেট মানে হালনাগাদ। গ্রাচুইটি মানে হচ্ছে আনুতোষিক।
মনে রাখতে হবে, আনুতোষিক। এথিক্স মানে নীতিশাস্ত্র। ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ। খেয়াল রাখো, মন্ত্রী বানানটা কিন্তু দীর্ঘিকার, কিন্তু মন্ত্রী পরিষদ বানানে কিন্তু হ্রস্বইকার, মাথায় যেন থাকে। কপিরাইট মানে লেখক সত্য বা লেখ সত্য, তবে লেখক না লিখে লেখ লিখবা কপিরাইটে। ফোরকাস্ট পূর্বাভাস, হোস্টেজ। ওকে, ম্যানিফেস্টো বলে না নির্বাচনী ইস্তেহার। দেখবে এই যে কিছুদিন পরে দেশে নির্বাচন হবে, এক একটা দল বিভিন্ন ধরনের ইস্তেহার ঘোষণা করবে, আমরা হ্যান কারেঙ্গে, আমরা ত্যান কারেঙ্গে, আমরা এই করব তাই করব। খুব সম্ভবত তারপরে আর কোনো কিছুই হবে কি হবে না আমি জানি না, এটা আমার থেকে তোমরা ভালো জানো। তো এই যে নির্বাচনের আগে তারা যেটা আমাদের সবার সামনে যে বিজ্ঞাপনটা দেন, সেটাই হচ্ছে ইস্তেহার। ওকে, অ্যাক্টিং মানে তুমি লিখবা অভিনয় করা, কিন্তু বাস্তবে কিন্তু অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত, মনে যেন থাকে। নয়ন, কি ব্যাপার, তুমি কোথা থেকে জানলে? ব্যালট মানে ভোটপত্র, ডিড মানে দলিল, স্যাবোটেজ মানে অন্তর্ঘাত। অন্তর্ঘাত জিনিসটা কি? নিজেকে ব্যক্তি যখন নিজে কষ্ট দেয়, নিজেকে ব্যক্তি যখন নিজেকেই শেষ করে ফেলে, তখন সেটা হয়ে যায় অন্তর্ঘাত, নিজেকে নিজে আঘাত দেওয়া। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, মনে যেন থাকে, গুরুত্বপূর্ণ শব্দ। প্রভোস্ট প্রাধ্যক্ষ, ক্যাবিনেট তো একটু আগে বললাম। ডায়ালেক্ট বলেছি। কনসেশন মানে রেয়াত। রেয়াত মানে কি? কোনো কিছু কমানো। বুঝতে পেরেছো? মনে করো যে 100 টাকা আমার এবার ট্যাক্স এসেছে, কোনো না কোনো ভাবে আমি একজন লয়ার ধরলাম, তিনি ওইটাকে 50 টাকা এনে দিলেন, সেটা হচ্ছে বলা হয় কর রেয়াত করা, অর্থাৎ কর কনসেশন করা। অ্যাডহক মানে তদর্থক। এখানে যেগুলো দেখতে পাচ্ছি তোমরা কম বেশি সবই পারবা আশা করছি। ওকে, কপিরাইট মানে কিন্তু লেখ সত্য অথবা মেধা সত্য, দুটোই কারেক্ট। ওকে, সো দেখো ভাই, আসলে কালকে পরীক্ষা, আমি আসলে খুব বেশি আর কথা বলতে চাচ্ছি না, আমি শুধু একটা কথাই বলবো, বারবারই বলছি। রিয়াদ বলছে প্রাধ্যক্ষ কি? এই সামনে বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যখন বিভিন্ন হলে থাকবা, একটা বিশ্ববিদ্যালয়ের হলে যিনি প্রশাসনিকভাবে প্রধান, তাকেই বলা হয় প্রাধ্যক্ষ। এবার বুঝতে পেরেছো রিয়াদ? থ্যাংক ইউ। হ্যাঁ, বুশরা অ্যাডহক মানে তুমি যেটা বলছো এটা হবে, অনানুষ্ঠানিকও হবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি এটা শোনো, বেশি কথা না বলি। কথা হচ্ছে একটাই, পারিভাষিক শব্দের ক্ষেত্রে আবারও বলছি, বিগত 4 থেকে 5 বছর, 5 থেকে 6 বছরের পারিভাষিক শব্দগুলো একবার সুন্দর করে চোখ বুলিয়ে যাও, বানান ভুল করবা না, 100% গ্যারান্টি দিয়ে বলছি, 10-এ 10 পাবো। ঠিক আছে? ওকে, এবার কথা হচ্ছে কোনো না কোনো ভাবে, একেবারে আনফরচুনেটলি কোনো না কোনো ভাবে দেখা গেল যে ভাইয়া আমাদের কপাল এবার এত খারাপ যে পারিভাষিক শব্দ 15টা আসে, তার মধ্যে 10-12টা আনকমন। কি হতে পারে না? জগতে কত কিছু হয়, এটা দেখা গেল কোনো না কোনো একটা বোর্ডে হয়ে গেল। তখন তো ভাই তোমাকে কি করতে হবে? তখন কিন্তু তোমাকে অনুবাদ থেকে উত্তর করতে হবে। এবার অনুবাদ থেকে উত্তর করার অনেক ওয়ে আছে। আমি তোমাকে সবচেয়ে শর্টকাট একটা ওয়ে ধরিয়ে দিচ্ছি, এটা একটু কানের মধ্যে ঢুকিয়ে রাখ। অনুবাদকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। অনুবাদকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আর একটা হচ্ছে ভাবানুবাদ। একটা কি ভাইয়া? একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদটা কি? আক্ষরিক অনুবাদ হচ্ছে একেবারেই ওয়ার্ড ধরে 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 আমরা যে অর্থটা লিখি, সেটাই হচ্ছে আক্ষরিক অনুবাদ। যেমন মনে করো যে কুমিল্লা বোর্ডে আসা এই প্রশ্নটা আমি যদি এখন একটু অনুবাদ করতে যাই, দেখা গেল আমি লিখলাম ট্রিজ হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েজ। আমি লিখলাম গাছপালা সহায়তা আমাদেরকে
করে বিভিন্নভাবে। এই যে দেখো আমি একটা বাক্য বললাম, আমি কিভাবে বললাম? একেবারে ওয়ার্ড ধরে 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 ইংরেজি যে শব্দের অর্থ যেটা আমি জাস্ট সেইটা ধরে ধরে লিখেছি। এখন তুমি একটু আমার কাছে বলো তো, আমি যেটা বললাম এটা কি আসলে খুব একটা ভালো শোনা গেল? আমার কাছে মনে হয় খুব একটা ভালো শোনা যায়নি। বরং আমি যদি এইভাবে বলতাম বাক্যটা যে গাছপালা আমাদেরকে বিভিন্নভাবে উপকার করে। হেল্প মানে সহায়তা করা। কেন সহায়তার জায়গায় যদি আমি উপকার শব্দটা লিখি এটা কি খারাপ শোনা যায়? খুব ভালো শোনা যায়। সো ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা আজীবন এই কথাটা মনে রাখবেন, অনুবাদ করার সময় সবসময় ভাবানুবাদকেই প্রায়োরিটি দেবেন। ভাবানুবাদকেই গুরুত্ব দিবেন। ওই লাইনের, ওই বাক্যের যে মূল ভাব, আপনি ওই মূল ভাবটাই লিখবেন। এর বাইরে আর কিচ্ছু লেখার দরকার নেই। আপনাকে হয়তো অনেকে বলবে যে এই হলো না বিষয়টা। নো, আপনি একেবারে 10 এ 10 পাবেন। ওই বাক্যের যে মূল ভাবটা আছে শুধু মূল ভাবটা লিখবো আমরা, অর্থাৎ ভাবানুবাদ হচ্ছে বাক্যের মূল ভাব। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস, এটা আমার একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট, বারবার বলছি, লিখিত যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি বানানকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। এই যেমন দেখেন আপনি অনুবাদ, এটা কয় লাইন? 1, 2, 3, 4, 5। আপনি 5টা লাইন লিখলেই 10 নাম্বার পাবেন। ক্যান ইউ ইমাজিন দিস? তার মানে একটা লাইন লিখলে 2 নাম্বার। সো একটা জিনিস একটু বলো তো আমাকে, তুমি যদি 5টা লাইন লিখতে যে এর মধ্যে এনিহাও 4টা 5টা বানান ভুল করো, তুমি যদি টিচার হতে তুমি কি মার্কস দিতে? আমার মনে হয় তুমিও মার্কস দিতে না। সো এই জন্য আমি একটা কথা বারবার বলছি, কোনোভাবেই বানান ভুল করবা না। প্রয়োজনে বোমবাস্টিং শব্দ অর্থাৎ কঠিন শব্দ লেখার দরকার নাই রে ভাই, ইজি শব্দ লেখো। তোমরা যারা ইতিপূর্বে আমার 2-একটা ক্লাস করেছো দেখেছো আমি কিন্তু কখনোই কোনো কঠিন শব্দ প্রয়োগ করি না ক্লাস। বুঝতে পারছো? সো বানান সুন্দর করে ছোট ছোট বানান লিখবা, সহজ বানান লিখবা, তুমি 100% মার্কস পেয়ে যাবে। ওকে? সো আমি অনুবাদ নিয়ে বেশি কথা আজকে ভাই বলতে চাচ্ছি না। তোমরা যে যতটুকু প্র্যাকটিস করেছো ইটস এনাফ। এবং অনুবাদ সাধারণত কখনো কমন আসে না। কমন মানে মনে করো যে ওই পারিভাষিক শব্দের মতো পড়লেই 5 বছরের প্রশ্ন পড়লে অনুবাদ আসবে এমন কোনো কথা নেই। তবে অনুবাদ যাই আসুক না কেন একেবারে সহজতায় আসবে। এক্কেবারে সহজ। এখানে কঠিন কিছু তুমি পাবে না। জাস্ট মূল ভাবটা লিখবা এবং বানানের দিকে অ্যালার্ট থাকবা। এই যে দেখো আমি যা লিখে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। জাস্ট প্রশ্নটার দিকে একবার তাকাও এবং তুমি একবার চোখ বুলিয়ে দেখো। এই যে বই মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট সঙ্গী। কেন আমি যদি বলতাম এখানে বন্ধু সমস্যা হতো? কোনো সমস্যা নেই। সিয়াম বলছে অ্যাক্টিং এ অভিনয় করে কেন লেখা যাবে না? লেখা যাবে না ভাইয়া। অ্যাক্টিং মানে এই অ্যাক্টিং সেই অ্যাক্টিং না, এটা ভারপ্রাপ্ত। তুমি ইচ্ছা খুশি মতো সবকিছু লিখলে তো হবে না ভাই। সো ভাই আমি অনুবাদ নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। তোমাদের যে কথাটা বললাম তোমরা শুধু এটাই মাথায় রাখবে। অনুবাদ যদি নিতান্তই উত্তর করতে হয় ভাব অনুবাদ করবা এবং বানানের দিকে খেয়াল রাখবা। আর কিছুই দরকার নেই। ওকে? থ্যাংক ইউ। তাহলে 7 নাম্বার প্রশ্ন নিয়ে কিন্তু ভাই অনেকক্ষণ কথা হয়ে গেল। এবার চলো আমরা একটু 8 নাম্বার প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা আমি দেখতে পাচ্ছি ভাইয়া তোমরা কমেন্ট বক্সে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছো ভাইয়া। আমি তোমাদেরকে যে রিকোয়েস্টটা করি আপাতত, আমি ক্লাসের শেষে যে 5টা মিনিট সময় তোমাদেরকে দিব, তখন তোমাদের যার যে জিজ্ঞাসা আছে তোমরা কাইন্ডলি তখন করো। কেননা আমি জানি লিখিত অংশে তোমাদের অনেক ধরনের জিজ্ঞাসা আছে। সো আমি ক্লাসের শেষে যে 5 মিনিট তোমাদেরকে সময় দিব, তোমরা কমেন্ট বক্সে তখন জানিও। এর মধ্যে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। জাস্ট ঘন্টাখানেক একটু আমাকে দাও। ঠিক আছে? এখন বেশি কমেন্টে যেও না, তাহলে তোমার ক্লাসের মনোযোগটাই কমে যাবে। ঠিক আছে? ওকে। সো আমি মনে হয় যে কমেন্ট বক্সটা একটু অফ করে দিলেই ভালো হয় আরকি। সো 8 নাম্বার প্রশ্ন হচ্ছে,
দুইটা অপশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হচ্ছে হয় তোমার জন্য অপশন দুইটা দিনলিপি লিখন অথবা প্রতিবেদন রচনা। আমি আপাতত কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি, আমার যখন দরকার হবে আমি তখন আবার কমেন্ট বক্সটা অন করে নিব, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, সো 8 নাম্বার প্রশ্ন দেখো, নমুনা প্রশ্নটা। এই একটা নমুনা প্রশ্ন, বোর্ড পরীক্ষা আসা একটা প্রশ্ন। সাধারণত 8 নাম্বার প্রশ্নে যেটা হয়, অর্থাৎ একটা দিনলিপি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আর দিনলিপির অল্টারনেটিভ হিসেবে আসে হচ্ছে প্রতিবেদন। তো আমি জানি তোমরা আজকের ক্লাসে অনেকে উপস্থিত হয়েছ শুধু প্রতিবেদন নিয়ে ভাইয়া কিছু কথা বলবে সেটা শোনার জন্য। আমি প্রতিবেদন নিয়ে অবশ্যই কথা বলবো, গুরুত্বপূর্ণ কথাই বলবো। তবে আমি যেটা তোমাদেরকে বলবো, আহ, দিনলিপি খুবই সহজ দিনলিপি আসবে, কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রতিবেদন থেকে উত্তর করার জন্য যদি পারো। আর যদি নিতান্তই এমন হয় যে তুমি আসলে প্রতিবেদন থেকে উত্তর করতে পারছো না, তাহলে তুমি দিনলিপিটাই লিখবা, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? বাট আমার পার্সোনাল পরামর্শ যে ভাইয়া তুমি প্রতিবেদন লিখে আসবা। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া প্রতিবেদনের বিভিন্ন ফরম্যাট আছে, এটা সেটা কত ধরনের নাটক আছে। আমি সকল নাটক ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট আমার কথা শোনো। প্রথম কথা হচ্ছে দিনলিপি কাকে বল। ইংরেজিতে যেটাকে আমরা বলি ডায়েরি। ডায়েরি তো আসলে ডায়েরি মানে যে দিনলিপি তা কিন্তু না। বিষয়টা হচ্ছে এই, একটা সময় ছিল, বিশেষ করে তুমি তোমার বাবা মা বা দাদা দাদি, নানা নানি বা এই ধরনের গুরুজন যারা আছে ওনাদের কাছে শুনে দেখবো, ওনাদের সময় ডায়েরি লেখার একটা প্রচলন ছিল। অর্থাৎ মনে করো যে দৈনন্দিন জীবনে তো মানুষের জীবনে কত ঘটন অঘটন ঘটে, তাই না? এই যেমন মনে করো যে 2025 সালে এই এত তারিখে তোমার এইচএসসি পরীক্ষা, জীবনে প্রথমবারের মতো দিচ্ছ, পরীক্ষা কেমন হলো এর আগের পরের অনুভূতি মিলিয়ে সুন্দর করে মানুষ আগে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতো। তো এখন আসলে হয়েছে কি, এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইসব এসে মানুষের এই এগুলো অনেক কমে গেছে। তো তারপরেও ডায়েরি তুমি দু একদিন একটু ঘটন অঘটন করে লিখে রাখবা, দেখবা 2 বছর 5 বছর 10 বছর পরে যখন তুমি দেখবা তখন তোমার অন্যরকম লাগবে। তো এই ডায়েরিটা কিভাবে লিখতে হয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কি, যে মনে করো কোনো একটা ঘটনা যে তোমার কলেজে উদযাপিত নবীন বরণ অনুষ্ঠানের উপর একটা দিনলিপি রচনা করো। কলেজে দেখবে এমনিতে প্রোগ্রাম খুব কম হয়, তার মধ্যে একটা প্রোগ্রাম কি নবীন বরণ উদযাপিত হয়, সেটার উপর একটা দিনলিপি। তো তুমি কি করবা, কোন দিনে এটা হচ্ছে তারিখটা লিখবা না, কি বারে হচ্ছে তুমি এটা লিখবা না, সময়টা লিখতে পারো নাও লিখতে পারো, তবে কোথা থেকে লিখছো এটাও কিন্তু লিখতে হবে। তাহলে আমি যদি বলি দিনলিপি শুরু হবে কি, তারিখ, দিন, সময়, স্থান। আবার তারিখ দিবা, দিন দিবা, সময় দিবা, স্থান দিবা, শেষ। তারপরে তুমি এই যে ডায়েরিটা এখানে লেখা হচ্ছে, একটু একবার চোখ বুলিয়ে দেখো তো, ডায়েরিতে মানুষ পেজের পর পেজ লেখে না। ডায়েরিতে মানুষ জাস্ট একটা কাজই করে, সেটা হচ্ছে মূল কথা, একেবারে বেসিক কথাটাই মানুষ হচ্ছে দিনলিপিতে বা ডায়েরিতে লিখে রাখে, বুঝতে পেরেছো? সো আমরাও যদি পরীক্ষায় প্রশ্ন আসে এবং দিন শেষে আমাদের যদি এটা লিখতে হয়, একেবারে মূল কথাটা লিখবো, এর বাইরে বেশি কিছু লেখার প্রয়োজন নেই। এটা আরেকটা দিনলিপি দেখা যাচ্ছে, একইভাবে দেখো, ফরম্যাট কিন্তু একই। এবং আমি বলবো দিন শেষে যদি দিনলিপি লিখতে হয়, এক থেকে এ পাতা ও পাতা মিলায়, এ পাতা ও পাতা মিলায় তুমি মোটামুটি 2 পাতা লিখলেই হবে, 2 থেকে আড়াই পাতা, এর বেশি লেখার প্রয়োজন আছে বলে মনে হয় না। কিছু গুরুত্বপূর্ণ দিনলিপির দিকে একটু চোখ বুলাও তো, লক্ষ্য করে দেখো। এখানকার যে প্রশ্নগুলো আমি তুলে এনেছি ম্যাক্সিমাম হচ্ছে বোর্ড কোশ্চেন্স, জাস্ট বোর্ড কোশ্চেন্স গুলো একবার চোখ বুলিয়ে নিতে পারো। আর আমার মনে হয় এগুলো এমন টপিক
এটা কোনো না কোনো ভাবে তোমরা লিখতে পারবা, বুঝতে পেরেছো? এটা লেখা আহামরি কঠিন কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ভাই আমি দিনলিপি নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আমি মূলত হচ্ছে একটু প্রতিবেদন নিয়ে কথা বলতে চাচ্ছি, কেননা আমি জানি যে তোমরা এই ক্লাসে অন্তত যারা উপস্থিত আছো, তোমাদের বড় একটা অংশের টার্গেট প্রতিবেদন লেখা, এবং প্রতিবেদন নিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউশন আছে। আমি কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কমন সেন্স দিয়ে চিন্তা করো। প্রতিবেদনের ইংরেজিটা কি ভাই? প্রতিবেদনের ইংরেজি হচ্ছে রিপোর্ট। রিপোর্টটা কি? আজকাল তো মানুষের পত্র পত্রিকা পড়ার যে হ্যাবিট বা অভ্যাসটা আসলে আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে, তাই না? তো তুমি তো জীবনে অন্তত পত্র পত্রিকা অনেকবার পড়েছো বা দেখেছো। একটু পত্রিকার কথা কল্পনা করে দেখো তো, পত্রিকায় কি হয়? এই ৮টা ১০টা পেজে একেবারে লক্ষ্য করে দেখো কত ঘটনা এখানে লিপিবদ্ধ থাকে। মনে করো আমি যদি কথার কথা বলি এই মুহূর্তে, আমি তো একটু খেলাধুলা পছন্দ করা মানুষ। আমি যদি কথার কথা বলি এই মুহূর্তে বাংলাদেশের খেলাধুলার অঙ্গনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছরের পূর্তি উপলক্ষে বিসিবি বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করছে বিভিন্নভাবে, এবং ক্রিকেটটাকে একেবারে ডোমেস্টিক লেভেলে অর্থাৎ তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু প্রোগ্রাম তারা আয়োজন করছে। এবার যে কোনো একটা পত্রিকা খুলে দেখবা খেলার পাতায় যেয়ে দেখবা এইগুলো নিয়ে লেখালেখি হচ্ছে। তো পত্রিকায় যখন একটা প্রতিবেদন লেখা হয়, লক্ষ্য করে দেখবা যে কোনো প্রতিবেদনের শুরুতে খুব সুন্দর একটা শিরোনাম থাকে, এবং লক্ষ্য করে দেখবা শিরোনামগুলো একেবারে অল্প কথায় হয়। ৩টা ৪টা শব্দেই শিরোনাম হয়। মূলত শিরোনাম হতে হবে সবসময় অল্প কথায়। তারপরে কি হয়? অনেক বড় একটা ঘটনা। এই যেমন মনে করো ২৫ বছর ধরে বাংলাদেশ টেস্ট খেলছে, এটার ঘটনা যদি লিখতে যাও শত শত পেজ লেখা যাবে। কিন্তু তুমি দেখবা যে কোনো প্রতিবেদনে একেবারে অল্প কথায় টু দ্য পয়েন্টে মূল কথাগুলো হচ্ছে রিপোর্টে বা প্রতিবেদনে লেখা হয়। তাহলে এটার দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? প্রতিবেদনটাকে তোমরা যত কঠিন মনে করো আসলে এত কঠিন কিছু না। জাস্ট যে কোনো একটা ঘটনা তুমি নিজে মনে করবা যে আমি পত্রিকায় লিখছি, আমি একজন প্রতিবেদক, আমি হলে কিভাবে লিখতাম অল্প কথায়, সেটাই, আর কিছু না। এবং অল্প কথায় মূল কথা একেবারে জিস্ট কথাটুকু তুলে ধরবা, এর বাইরে কিছু লাগবে না। তো আমি মোটামুটি প্রতিবেদনের ২-৩টা ফরম্যাট তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। তোমরা অনেক সময় জানো যে ভাই কোন ফরম্যাটে ভালো হবে, কোনটা মন্দ হবে। ভাই এক কথায় বলি, তুমি যে ফরম্যাট পড়েছো ওই একটা ফরম্যাটই যথেষ্ট। আমি সবসময় একটা কথা বলি, প্রতিবেদনের যে কোনো একটা ফরম্যাট একটু সুন্দরভাবে দেখে যাও। পরীক্ষায় সাধারণত আসে সংবাদপত্রে প্রকাশ হওয়ার মতো প্রতিবেদন। যদিও প্রতিবেদন ২ প্রকার, একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশিত হওয়ার উপযোগী প্রতিবেদন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সংবাদপত্রে প্রকাশিত হওয়ার উপযোগী প্রতিবেদন এইচএসসি পরীক্ষায় বেশি আসে। তো সংবাদপত্রে প্রকাশিত হওয়ার প্রতিবেদনটা কেমন হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা ফরম্যাট দেখিয়ে দিলেই তুমি পারবে। এই যে দেখো, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ, এই শিরোনামে একটা প্রতিবেদন রচনা করো। প্রতিবেদনের আমি ২টা ৩টা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বলছি তুমি কোন ফরম্যাটে যাবা। একেবারে প্রথম একটা ফরম্যাট, সেটা হচ্ছে তুমি যে প্রতিবেদন লিখছো তোমার একটা নাম আছে, প্রতিবেদকের নাম তুমি দিলে, মনে করো তোমার নাম। এই প্রতিবেদনের শিরোনামটা কি দিয়েছো? এই যে শিরোনাম, শিরোনাম যদি না দাও তোমার নাম্বার কিন্তু -2। মনে যেন থাকে, শিরোনাম মাস্ট দিতে হবে প্রতিবেদনে। ওকে, তাহলে তুমি প্রতিবেদনের শিরোনাম এখানে যেটা দিবা সেটাই এখানে লিখবা, এবং এখানে লিখে দিচ্ছি শিরোনাম সব সময় অল্প কথায় লিখতে হবে। অল্প কথায় লিখবেন, একেবারে সোজা কথায়, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। এটাকে যদি তুমি আরো ছোট করতে পারো আরো ভালো। মূল কথা
যে কোনো প্রতিবেদনের শিরোনাম হবে অল্প কথায়, ছোট কথায়, টু দ্য পয়েন্ট। ওকে, তাহলে আমি কি করলাম, নাম লিখলাম, প্রতিবেদনের নাম, শিরোনাম লিখলাম, এরপরে দিলাম হচ্ছে তারিখ, আমি কত তারিখে প্রতিবেদনটা লিখছি। তারপরে আমার একটা ঠিকানা আছে, আমি কোথা থেকে লিখছি, এখান থেকে লিখছি। তাহলে আমি যদি বলি আমি এই ফরম্যাটে প্রতিবেদনটা লিখতে চাচ্ছি, যে সংবাদপত্রে প্রকাশিত হওয়ার উপযোগী একটা প্রতিবেদন, তাহলে তুমি একটু এই মুহূর্তে আমার সাথে বলে বলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো তো। নাম, শিরোনাম, তারিখ, ঠিকানা। আবার নাম, শিরোনাম, তারিখ, ঠিকানা। প্রথমে তোমার নাম লিখবা, শিরোনাম তুমি যেটা লিখবা সেটা, কত তারিখে লিখছো, কোথা থেকে লিখছো, শেষ। আর আমার মনে হয় বৃক্ষরোপণ নিয়ে যদি এই ধরনের প্রশ্ন আসে, তুমি লিখে 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 একবারে পুরো খাতা ভরে ফেলতে পারবা। তবে বেশি লেখার প্রয়োজন নেই। সব সময় চেষ্টা করবা প্রতিবেদনের মধ্যে যত ইনফরমেশন ঢোকানো যায়। যেমন তুমি এই প্রতিবেদনটার দিকে তাকিয়ে দেখো তো, আমি বেশ কিছু ভালো ভালো ইনফরমেশন ঢুকে দিয়েছি। যেমন একটা দেশের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন, আমাদের কত ভাগ আছে, আমাদের কোন অঞ্চলে বনভূমির পরিমাণ বেশি, কোন অঞ্চলে কম, কোন ইনস্টিটিউট কোন মতামত দিয়েছে, জাতীয় গণমাধ্যমগুলো কি করছে, কি করা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। কথার কথা, মনে করো এই একটা প্রতিবেদন তোমার পরীক্ষায় এসেছে, একজন স্টুডেন্ট এই ধরনের ইনফরমেশন দিয়ে প্রতিবেদনটা লিখেছে, আর একজন অ্যাজ ইউজুয়াল লিখে গেছে গাছপালার উপকার, গাছপালা অক্সিজেন দেয়, গাছপালা আম খেতে দেয়, কাঁঠাল খেতে দেয়, এইসব মনে করো লিখে গেছে। তাহলে কে ভালো নাম্বার পাবে? প্রতিবেদনটা এই কথাই বলছি, পত্রিকায় যে কোনো প্রতিবেদন দেখো অল্প কথায় সুন্দর করে তারা কিভাবে ফুটিয়ে তোলে। তারা সবসময় কি করে, টু দা পয়েন্টে মূল বক্তব্যটাই হচ্ছে ফুটিয়ে তোলে। তাহলে ভাই তুমি যখন লিখতে যাচ্ছ, তুমিও তো একজন প্রতিবেদক, তাহলে তোমার কথাটাও ঠিক সেরকম হবে, যতটা ইনফরমেটিভ লেখা যায়। আমি বলছি না যে এরকমই হবে, বাট দুই একটা ইনফরমেশন তুমি ঢোকানোর চেষ্টা করবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে একটা প্রতিবেদন রচনা কর, একেবারে সরাসরি। আমি যদি তোমাদের জায়গায় হতাম, আমি প্রতিবেদনের এই ছোট ফরম্যাটটা মেনটেন করতাম, একেবারে ছোট্ট ফরম্যাট, এর থেকেও সোজা ফরম্যাট আর কিছু হতে পারে না। ছোট ফরম্যাটটা কি, আমি ওই নাম শিরোনামটা ওই নাটকে গেলাম না, আমি একেবারে শুরুতেই একটা শিরোনাম লিখলাম, এবং দেখো শিরোনামটা কত সহজ একটা শিরোনাম। তারপরে আমি কি করলাম, আমি একটা পত্রিকায় চাকরি করি, পার্মানেন্ট একজন সাংবাদিক, এই জন্য আমি তাদের নিজস্ব প্রতিবেদক। দেখবা যে পত্রিকা খুলে যে কোনো রিপোর্ট লেখার আগেই লেখা থাকে নিজস্ব প্রতিবেদক। তার মানে কি জানো, প্রত্যেকটা পত্রিকার প্রত্যেকটা জেলায় একজন নিজেদের প্রতিনিধি থাকে। এই প্রতিনিধিটাই মূলত এই প্রতিবেদনগুলো তৈরি করে মূল পত্রিকা অফিসে পাঠায়। তারপরে পত্রিকা অফিস ওইটা একটু ঘষামাজা করে সুন্দর করে পরের দিন পত্রিকায় ছাপায়। তাহলে নিজস্ব প্রতিবেদক, আমি কোথার থেকে লিখছি, আমি ঢাকার থেকে লিখছি, তারপরে আমি কত তারিখে লিখছি, শেষ। এই তিনটা জিনিস তুমি ইভেন পত্রিকা খুলে দেখবা তারিখও লেখা থাকে না। এটা এখান থেকে 20-30 বছর আগে পত্রিকা থাকতো, এখন এগুলো থাকে না। কেননা পত্রিকার একেবারে শুরুতে হেডলাইনে তারিখ, বাংলা মাস, ইংরেজি মাস, আরবি মাসের সব কিছু ডিটেলস দেওয়া থাকে। এই জন্য প্রতিবেদনে আর এই তারিখ থাকে না। তো আমি মনে করি যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষার স্ট্যান্ডার্ডে তোমাদের বইগুলোতে যেহেতু প্রতিবেদনের মধ্যে তারিখটা দেওয়া আছে, তোমরা তারিখ দিও। তো খেয়াল করে দেখো, এটা কি খুব কঠিন কিছু? একটাই জিনিস, এই একটা জিনিস, নিজস্ব প্রতিবেদন, কোথা থেকে লিখছি, কত তারিখে লিখছি, শেষ। তারপরে কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তুমি লিখলে তো অনেক কিছু লিখতে পারো। জাস্ট একটু লক্ষ্য করে দেখো একেবারে টু দা পয়েন্টে, যে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কি কি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলো কি, কারা এটার সাথে দায়ী, এবং শেষে যে তুমি
সরকারের একটু প্রশংসা করে লিখে দিলে সরকার ইতোমধ্যে এই ধরনের পদক্ষেপ নিয়েছে। আমরা আশা করি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি যথাযথ পদক্ষেপ নেয়, সময়ের পরিক্রমায় আস্তে আস্তে এই বিষয়টা সমাধান হয়ে যাবে। এবার দেখো, আমি যদি তোমাদের জায়গায় হতাম, আমি কি করতাম জানো? আমি করতাম এটার মধ্যে একটা তুলনামূলক চিত্র আমি দেখিয়ে দিতাম। কথার কথা মনে করো এটা 2025 সাল, আমি দেখিয়ে দিতাম 2023 সালে কথার কথা চালের কেজি এভারেজ কেমন ছিল। আমি বলতাম আমি যদিও বাজারে যাই না ওইভাবে, তারপরেও এভারেজ একটা কিছু আমি লিখে দিতাম। চাল কেমন দাম ছিল, যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষ কিনে খায়, আলু, পেঁয়াজ, এগুলোর মনে করো আমার এক্সাক্ট দাম আমি বসাতে পারবো না, তোমারও বসানোর দরকার নেই, কিন্তু তুমি এইরকম একটা তুলনামূলক চিত্র এখানে দিলে। একটু চিন্তা করে দেখো তো, একটা প্রতিবেদনে যখন তুমি এরকম ছোট্ট করে 3-4টা ডেটা বা 3-4টা তথ্য বা 3-4টা এই ধরনের ইনফরমেটিভ বিষয় তুলে ধরবে, ওটা কি দেখতে ভালো লাগবে না? টিচার তোমাকে কেন মার্কস দিবে না আমাকে এবার বলো। টিচারের কাছ থেকে মার্কস আদায় করে নিয়ে আসতে পারে ভাই, এটা তো আমি জাস্ট এই মাত্র আমার মাথায় আসলো, আমি হলে এটাই করতাম। এবং আমি বলছি না যে চালের কেজি কত ছিল তুমি সেটাই লেখো, কারণ আমি জানি তুমি তো বাজারে চাল কিনতে যাও না, তোমার জানার দরকার নেই। বাট এভারেজ একটা হিসাব করে দাও, মনে করো চালের কেজি ছিল কথার কথা 60 টাকা, এখন সেটা হয়ে গেছে 70 টাকা, কথার কথা। এটা খুব সিম্পল, এইভাবে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। সো প্রতিবেদনের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা এই ফরম্যাটটা মেনটেন করার। আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ওয়ে টু রাইট এ রিপোর্ট। অর্থাৎ প্রথমে একটা শিরোনাম লিখলাম, প্রতিবেদক, স্থান, তারিখ, শেষ। যদি সংবাদপত্রে প্রকাশ উপযোগী কোনো প্রতিবেদন এভাবে আসে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি এভাবে লিখবেন এবং অল্প কথায় টু দ্য পয়েন্টে লিখবেন। এ পাতা ও পাতা মিলে 2 থেকে 3 পাতা, 2 থেকে 3 পাতার বেশি প্রতিবেদন লেখার প্রয়োজন নেই। এই যে দেখেন, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে প্রশ্নটা বুঝতে হবে, কারণটাও আপনাকে একটু ফোকাস করতে হবে এবং সেটার প্রতিকার কি আছে সেটাও আপনাকে একটু ফোকাস করতে হবে। এবং এটাও দেখেন আরেকটা ফরম্যাট, কিন্তু এই ফরম্যাটটা কি, সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, এটার জন্য কারা দায়ী? সড়ক ও জনপথ বিভাগ। তাহলে সেই বিভাগের উদ্দেশ্যে আপনি লিখছেন একজন পরিচালক বরাবর, সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালক বরাবর লিখছেন, আপনার বিষয়টা কি আপনি লিখলেন, তারপরে মহোদয় মানে সম্মানিত তার উদ্দেশ্যে আপনি লিখছেন যে এই কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। এই যে দেখেন শিরোনাম কিন্তু মাস্ট, আপনি বেসিক কথাগুলো লিখে এসে এই যে দেখেন এটার জন্য কোন ঘটনাগুলো দায়ী। এখানে 7টা পয়েন্ট আমি তুলে ধরেছি, আপনি অন্তত 3-4টা দিয়েন, 4টে-5টা দিয়েন, পয়েন্ট আকারে লেখেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি বলছেন যে এই সমস্যাগুলো হচ্ছে, এটার কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এবং আমার কাছে মনে হয় ভাই এগুলো তুমি চাইলে নিজে নিজে বানায়ও লিখতে পারবা, জাস্ট ফরম্যাটটা একটু দেখে যাও, একটু পড়ে যাও। এটা আমার কাছে একেবারে তেমন কঠিন কিছু মনে হয় না। কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন, খুব মনোযোগ দিয়ে প্রতিবেদনগুলোর দিকে একটু তাকাও তো, এই প্রতিবেদনগুলো সব কম বেশি পড়া হয়েছে কিনা দেখো তো। প্রতিবেদনের ক্ষেত্রে সব সময় মনে রাখবা সাম্প্রতিক বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে যেগুলো বিষয় তুলে ধরেছি এগুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে সব সময় গুরুত্বপূর্ণ হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো। যেমন আমি যদি বলি এই মুহূর্তে সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে এটা, এডিস মশার প্রভাব না, এখন ডেঙ্গু জ্বরের ভয়াবহতা দেখা যাচ্ছে। কথার কথা, এটা দেখো তুমি এবছর কোনো না কোনো বোর্ড পরীক্ষা এটা আসবে, কেননা এই মুহূর্তে ডেঙ্গুর একটা প্রভাব দেখা যাচ্ছে বাংলাদেশে।
কথার কথা এখন প্রশ্ন আসলো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজাল, এটা তো একেবারে কমন একটা বিষয়। আমরা যে এইসব উল্টাপাল্টা খাবার খেয়ে বেঁচে আছি এই তো অনেক। তারপরে মনে করো যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিষয়টা একটু ঘোলাটে। তো আমার মনে হয় এবার এখান থেকে প্রশ্ন নাও হতে পারে। কেননা কোনো সরকারই চায় না যে আসলে তার এগেইনস্ট এ যে কোনো প্রশ্ন বা কোনো কিছু আসুক। কিন্তু আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মাঝখানে একটু অবনতি হয়েছিল। এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক। তো যাই হোক, কথার কথা বলছি যে সমসাময়িক বিষয়ের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আসতেও পারে, নাও আসতে পারে। তবে সাম্প্রতিক বিষয়গুলো একটু আমরা গুরুত্ব দিব। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যদ্রব্যের ভেজাল, যানজট, এটা তো খুব কমন একটা সমস্যা। বন্যা এই মুহূর্তে নেই, ভবিষ্যতে বন্যা-টন্যা যখন হবে তখন হয়তো পরীক্ষা হলে বন্যা থেকে প্রশ্ন আসতো। সড়ক দুর্ঘটনা, এটা তো আজীবনের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। তাহলে ঘুরে ফিরে দেখো, এই ধরনের প্রতিবেদনগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। সো আমিও বিশ্বাস করি প্রতিবেদন থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন তোমাদের ক্ষেত্রে হবে। আমি এখন কমেন্ট বক্সটা একটু ছোট্ট করে অন করে দিচ্ছি। প্রতিবেদন নিয়ে তোমাদের কারো কোথাও কোনো বক্তব্য থাকলে একটু কমেন্ট বক্সে জানাও তো। আমি কিন্তু প্রতিবেদন নিয়ে বেশ কিছু কথা ইতিমধ্যে বলে ফেলেছি। ইজ দেয়ার এনি কনফিউশন? একটু কমেন্ট বক্সে জানাও তো ছোট ভাইয়েরা। প্রতিবেদন নিয়ে কি কারো কোথাও আর কোনো সমস্যা আছে? লামিয়া বলছে, মারিয়াম বলছে খাম দিতে হবে কিনা। ভাইয়া খাম না দিলেও কোনো সমস্যা নাই। স্বর্ণা বলছে কয় পৃষ্ঠা লিখবো? ভাইয়া ওই যে বললাম, এ পাতা ও পাতা ২ পাতা থেকে ৩ পাতা। মানে আমি যদি বলি পৃষ্ঠার হিসাবে ১ থেকে ১.৫ পৃষ্ঠা। ভাইয়া খাম নিয়ে টেনশন করো না। শিরোনাম কালার পেন দিয়ে দিব কিনা? না ভাইয়া দরকার নাই। এত ভালোবাসার দরকার নাই। কানিজ, উদ্বেল কালকের মধ্যে আছো এখনো। হ্যাঁ, বেলাকে অতিক্রান্ত। লিখো ভাইয়া, সমস্যা নাই। শিরোনাম মাস্ট দিতে হবে প্রতিবেদনে, 100% দিতে হবে। তুমি অন্য কিছু দাও না হও, না দাও, শিরোনাম দিতেই হবে। সমস্যা হবে না। এই যে পেঁয়াজের বানান নিয়ে চিন্তা করতেছো, পেঁয়াজ বানান একার। চন্দ্রবিন্দু দিলেও হবে, না দিলেও হবে, তবে দিলে ভালো হয়। ইয়েস, হুমায়ুন কবির। আমি একটা কথা সেই শুরু থেকে বলছি, প্রতিবেদনের তুমি যে ফরম্যাটটাই পড়েছ, তুমি যেটা পারো সেটাই লিখবা। কোন বইয়ে কি লেখা আছে, কোন ভাইয়া কি বলছে, এত নাটক মাথায় রাখার দরকার নাই। এত দরকার নাই রে ভাই। প্রত্যেকটা ফরম্যাট ইজ রাইট। বুঝতে পারছো? স্বর্ণা বলছে শুরুতে কিভাবে লিখছো ভাই? শুরুতে টাইটেল দাও, তারপরে নিজস্ব প্রতিবেদক, সময়, স্থান, এটা দিয়ে লেখো। আর ওই যে শুরুতে যে আরেকটা ফরম্যাট দেখা দিলাম, প্রতিবেদকের নাম, ঠিকানা, স্থান, এটা দিয়েও লিখতে পারো। বুঝতে পেরেছো? মুস্তাক বলছে শেষে খাম দিতে হবে কিনা? না, দরকার নাই ভাই। খাম না দিলেও সমস্যা হবে না। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে প্রতিবেদন নিয়ে আর বেশি কথা বলার কিছু নাই। আমি আর এই মুহূর্তে কথা বাড়াচ্ছি না, কেননা আমার এখনো বেশ কিছু কথা বাকি আছে। এখন প্রতিবেদন নিয়ে তোমাদের বেশ কিছু কথা ছিল, আমি মোটামুটিভাবে কিছুটা হলেও পরিষ্কার করে দিতে পেরেছি বলে মনে হয়। এবার তাহলে চলো আমরা ৯ নাম্বার প্রশ্নের কাছে চলে যাই। ৯ নাম্বার প্রশ্নটা হচ্ছে সবচেয়ে সহজ। আমি মনে করি তুমি যদি এখানে বানান ভুল না করো, এখানে একেবারে ১০ এ ১০ পাবা। শুধু একটা জিনিসই মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ফরম্যাট। জীবনে এখনো হয়তো ওইভাবে কাউকে মেইল করা সুযোগ তোমার হয়ে ওঠেনি। এমনি মেইল টেইল তোমরা পারো, কিন্তু দুদিন পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তারপরে চাকরি বাকরি করবা, দেখবা মেইল করা এটা খুব কমন একটা বিষয় দাঁড়াবে তখন তোমার কাছে। তো সেই জন্যে এই যে বোর্ড পরীক্ষার একটা নমুনা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র,
এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো বৈদ্যুতিন চিঠির আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, বৈদ্যুতিন চিঠির পারলে বৈদ্যুতিন চিঠি থেকে উত্তর করে আসবা, এবং বৈদ্যুতিন চিঠির জাস্ট একটা ফরম্যাট, এই যে ফরম্যাটটা দেখা যাচ্ছে, তোমরা এই একটা ফরম্যাট মেনটেন করে উত্তর করে আসবা, আর কিছু লাগবে না। তুমি এরকম দাগ কেটে কেটে লিখতে পারো। তুমি যদি দাগ না কেটে একেবারে টু দা পয়েন্টে সুন্দর করে বাম পাশে ফ্রম, টু, সিসি, বিসিসি, সাবজেক্ট এইভাবে লিখে আসো, তাও তুমি 10-এ 10 পাবো। দেখো বারবার একটা কথা বলছি, লিখিততে 10-এ 10 পাওয়া একেবারেই সহজ। শুধু দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, ফরম্যাট কোনোভাবেই ভুল করা যাবে না। এই যেমন বৈদ্যুতিন চিঠি লেখার এই একটা ফরম্যাট, এটা কোনোভাবেই মিস্টেক করা যাবে না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বানান। এই দুইটা জিনিস মেনটেন করে তুমি লিখে আসো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এখানে 10-এ 10 পাবো। এই যেমন একটা বৈদ্যুতিন চিঠি আসছে কি, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটা ইমেইল পাঠাও। ইমেইল তুমি জীবনে এ পর্যন্ত যতগুলো মেইল লিখেছো বা দেখেছো, দেখবা ইমেইল সবসময় ছোট কথায়, অল্প কথায় লেখা হয়, 2 থেকে 4 লাইন, 4 থেকে 5 লাইন, বেশি লেখার দরকার নেই। একটা পাতায়, জাস্ট একটা পাতায় লিখে শেষ করবা, পাতা উল্টানোর কোনো দরকার নেই। অনেকে মনে করে যে ভাইয়া 10 নাম্বার 2-3 পেজ না লিখলে হবে। তুমি বৈদ্যুতিন চিঠিতে যত লিখবা তত তোমার নাম্বার কমে যাবে, এই কথাটা মাথায় রেখো। অল্প কথা লিখবা, প্রথমে তোমার মেইল যে আইডিটা কোনোভাবেই যেন এটা ভুল না হয়, এই যে মাঝখানে @gmail.com বা yahoo.com যাই দাও দিতে হবে। তোমার এটা মেইল আইডি কার উদ্দেশ্যে লিখছো, সিসি এবং বিসিসি কারো নাম লেখার দরকার নেই, কাকে কাকে পাঠাচ্ছ, জাস্ট এই ফরম্যাটটা দিও, সিসি বিসিসি। আর সাবজেক্টটা তো 100% দিতে হবে। আবেদনপত্রে যেমন আমরা সাবজেক্ট দেই, এটাতেও সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট দিলে তারপর টেক্সট। দেখো কত সোজা কথা, অল্প কথায়। আজকে পয়লা বৈশাখ, বন্ধু ভালো থেকো, এ থেকো, বাঙালির প্রাণের উৎসব এটা সেটা। তুমি ভালো করে ইলিশ পান্তা খাও, যা খুশি করো, মজা মাস্তি করো, দোস্ত আবার দেখা হবে, শেষ। 5 থেকে 6 লাইন, 4 থেকে 5 লাইন, ক্লিয়ার। একেবারে 10-এ 10 পেয়ে যাবে এখানে, শুধু ফরম্যাটটা মেনটেন করে আসবা। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। সো আমার মনে হয় বৈদ্যুতিন চিঠি থেকে তোমরা উত্তর করবা। যেহেতু বৈদ্যুতিন চিঠি থেকে উত্তর করবা, সেহেতু আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। যেমন এখানে কতগুলো লেখা হয়েছে, এত লেখার দরকার নাই, তুমি যে কোনো একটাই লেখো। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট বৈদ্যুতিন চিঠি লেখো। আপাতত এত বন্ধুকে আমার ইনভাইট করার দরকার নেই, একজনে করলাম, সমস্যা নেই। বন্ধুকে জানালে, এই জানালে শেষ। সো আমার মনে হয় ভাই বৈদ্যুতিন চিঠি এতটাই সহজ, এটা নিয়ে বেশি কথা আর বলতে চাচ্ছি না। কিছু গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন চিঠির দিকে তোমরা একটু তাকিয়ে দেখো। পরীক্ষায় এসেছে বিগত বছরগুলোতে, সেই ধরনের বৈদ্যুতিন চিঠিগুলো এখানে তুলে ধরেছি। দেখো তো কম বেশি সবই পড়া হয়েছে কিনা। আমার মনে হয় পরীক্ষায় যদি এটা কমন নাও আসে, তোমরা এমনি লিখতে পারবা, এটা তেমন কঠিন কিছু না। থ্যাংক ইউ। সো বৈদ্যুতিন চিঠিটা তোমরা এমনি পারবা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আবেদনপত্র। আমার মনে হয় তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু লক্ষ্য করে দেখো সেই ক্লাস 5 বা 6 থেকে কিন্তু আবেদনপত্র লিখে আসছো। আমার কেন জানি মনে হয় তোমরা চোখ বন্ধ করেও আবেদনপত্র লিখতে পারবা। সো আবেদনপত্র নিয়ে আমি বেশি কথা বলতেও চাচ্ছি না। তোমরা যা পড়েছো সেটাই যথেষ্ট। তারপরও শেষবারের মতো আরেকবার বলছি, বিগত বছরে আবেদনপত্রে যা যা এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, শুধু এইটা একটু চোখ বুলায় যাও, যদি পড়তে ইচ্ছা করে। আর আমার মনে হয় এটা না পড়লেও তোমরা পারবা। তারপরেও আমি মনে করি পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে যাওয়া উচিত। কেননা 10টা নম্বর, এটা তো একটা মান সম্মান আছে নাকি। তো আবেদনপত্রে কি হয়, একেবারে শুরুতে তারিখ দিব, তারপরে কার উদ্দেশ্যে লিখছি, তারপরে যার উদ্দেশ্যে লিখছি সেটার ঠিকানা,
এবং সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ হচ্ছে আবেদনপত্রের ক্ষেত্রে বিষয়। বিষয় ছাড়া তুমি যদি আবেদনপত্র লেখো, বিশ্বাস করো তুমি 2 থেকে 3 নাম্বার কম পাবা, তার বেশিও হতে পারে। বিষয় দিতেই হবে। এত সহজ জিনিস তোমাকে যদি বারবার বলা লাগে, বিষয় দিবা না কেন বলো? একটা আবেদনপত্র লিখছো তুমি, সেটাকে বিষয় না থাকলে হলো? তারপরে আবেদনপত্রের ফরম্যাট। এইবার একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে কানের মধ্যে ঢুকায় রাখো। আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন সবচেয়ে ভালো হয় একটা পাতায় লিখতে পারলে। দিস ইজ দ্য বেস্ট অপশন। কিন্তু আমি জানি তোমার হাতের লেখা অনেক ছড়ানো, হয়তো তুমি এক পাতায় পারবে না, কোনো সমস্যা নেই। তুমি বাম পাশের পাতায় লেখা শুরু করবা আর ডান পাশের পাতায় যেয়ে লেখাটা শেষ করবা। আবার বলছি, বাম পাশের পাতায় লেখা শুরু করবা এবং ডান পাশের পাতায় যেয়ে লেখাটা শেষ করবা। কোনোভাবেই পেজ উল্টানো যাবে না, সতর্ক করে দিলাম। কিন্তু টিচার হয়তো তোমার নাম্বার কার্ড মানে নাম্বার দিবে না তা না, বাট 3 থেকে 4 নাম্বার বা 5 নম্বর কমা দিতে পারে। আমি তো প্রতি বছর 2-একটা খাতা দেখি বোর্ড পরীক্ষায়, তো সাধারণত দেখছি টিচার অনেক বিরক্ত হয়েছে। ভাই এইটা একটা অ্যাপ্লিকেশন লিখতে বাম পাতা ডান পাতা মিলে তোমার হয় না, তুমি কেমন স্টুডেন্ট বলো তো? একটা অ্যাপ্লিকেশন কি এত লেখা লাগে? এত ভালোবাসা তো দরকার নাই, এত পেজ টেজ উল্টানোর দরকার নেই। বামে লেখা শুরু করো, ডাইনে যে শেষ করে দাও, ক্লোজ। ক্লিয়ার? ওকে। সো আমি যে কথাটা বললাম এটা একটু মাথায় রেখো, কোনোভাবেই তুমি পেজ উল্টে অন্য পেজে যাবা না। এবং যেটা করবা আবেদনপত্রের ক্ষেত্রে নিবেদক এটা দিলে, তারপরে এই যে শেষ, কে লিখেছে এটা অ্যাড্রেস। এবং একটা জিনিস লক্ষ্য করছো, আবেদনপত্র সব কিন্তু বাম পাশে তারিখ, এই যে দেখো তারিখের পরে এই যে অ্যাড্রেস, বিষয় সব বাম পাশে লিখেছি, সব নিবেদকও বাম পাশে। ক্লিয়ার? সো আবেদনপত্র নিয়ে ভাই বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ আমি জানি তোমরা আবেদনপত্র আমার থেকে ভালো লিখতে পারো। এই যে দেখো, ডেঙ্গু মশা প্রতিরোধে কলেজ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটার উপর আবেদনপত্র। পরীক্ষা এবার আসার মতো একটা টপিক এটা, কারণ এই মুহূর্তে এটা বেশ বড় একটা সমস্যা যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি আবেদনপত্র? এটা হচ্ছে সিভি যেটাকে বলা হয়। যে মনে করো যে মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা আবেদনপত্র লেখো। অর্থাৎ এক কথা যদি আমরা বলি, এটা হচ্ছে ইংরেজিতে আমরা যেটা বলি সিভি বা কারিকুলাম ভিটা। সো সেই কারিকুলাম ভিটার যে ফরম্যাটটা এইরকম, যে প্রথমে তারিখ দিলে, কার উদ্দেশ্যে লিখছো এবং এখানেও বিষয়, তারপরে সবিনয়ে নিবেদন আপনি এত ভালো এটা সেটা, পত্রিকা জানতে পেরেছি আপনার স্কুলে একজন শিক্ষক নেওয়া হবে, নিচে আমি আমার জীবন বৃত্তান্ত তুলে ধরলাম। এবং জীবন বৃত্তান্তের এই যে ফরম্যাটটা, আজীবন এই ফরম্যাটটা মনে রাখবা, চাকরি বাকরির বাজারে যেও কাজে লাগে। নাম, পিতার নাম, মাতার নাম, বাপের নাম, সরি পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম, শেষ। আর এই যে জায়গাটা শিক্ষাগত যোগ্যতা, এই জায়গাটা কোনোভাবে ভুল করা যাবে না। ছেলেমেয়েরা কোথায় ভুল করে আমি একটু চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছি, শেষবারের মতো দেখে নাও। এসএসসি পরীক্ষার 2 বছর পরে এইচএসসি পরীক্ষা, এই জায়গাটা ভুল করে। এইচএসসি পরীক্ষার 4 বছর পরে এসে হচ্ছে সম্মান বা অনার্স পাস, এই জায়গাটা ভুল করে। আর অনার্সের পরে বাংলাদেশে মাস্টার্স হচ্ছে সব 1 বছর, এখানেও ভুল করে। বুঝছো তো? তুমি এইচএসসি পাস করছো 25 সালে, আশা করছি পাস করে তো যাবে এবং খুব ভালো রেজাল্ট করবা। তোমার অনার্স শেষ হবে 2029 সালে। এখন তুমি যদি 2035 সাল দাও, বলো তো তাহলে যিনি তোমার সিভিটা দেখবে তিনি ভাববে এত খারাপ ভাই, তুই 10 বছর ধরে অনার্স পড়ছিস, দেখার সাথে সাথে তোমার সিভি ফেলা দিবে। খুব সাবধান, এই জায়গাটা সতর্ক করে দিলাম। এবং সিজিপিএ, এসএসসি, এইচএসসি, সিজিপিএ বলাটা ভুল হলো, জিপিএ 5-এর মধ্যে নির্ধারিত হয়। আর অনার্স মাস্টার্স এটাকে আমরা বলি সিজিপিএ, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ, এবং সেটা কিন্তু নির্ধারিত হয় 4-এর মধ্যে। এখন 4-এর মধ্যে একজন দিয়ে রাখছে 4.50। বাহ, তুমি মনে করো যে এটা লিখলেই হলো, এটা লেখা যাবে না। সো মনে রাখবা অনার্স এবং মাস্টার্সে
সিজিপিএ ধরা হয় সর্বোচ্চ 4-এর মধ্যে, আর এসএসসি এসএসসি জিপিএ 5-এর মধ্যে। ক্লিয়ার? এই দুইটা জায়গায় অ্যালার্ট থাকবা, বোর্ড প্রতিষ্ঠান খেয়াল রাখবা, বিভাগটাও খেয়াল রাখবা। এই জায়গাটা সবাই ভুল করে, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। যদি পরীক্ষায় এই ধরনের আবেদনপত্র শেষ পর্যন্ত লিখতেই হয়, তাহলে এই বিষয়গুলো যেন মাথায় থাকে। এরপরে লিখে আসলে নিবেদক, আমার নাম, আমি এই, সংযুক্তিটা কি? একটা সিভির সাথে অনেক কিছু সংযোজন করে দিতে হয়। তোমার পাসপোর্ট সাইজের ছবি দিতে হয়, সকল সনদপত্র, তুমি যে এসএসসি এসএসসি পাস করছো সেটার ফটোকপি করে দিতে হয়, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হয়, সম্মানিত 2-3 জন শিক্ষকের দিতে হয়, কি যেন বলে, রেফারেন্স দিতে হয়। সো একটা ফরম্যাট একটু দেখে যেও, যে কোনো একটা ফরম্যাটে লিখলেই হবে। ওকে, এবার দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ আবেদনপত্র দেওয়া আছে। আমার মনে হয় যে আবেদনপত্র নিয়ে আর বেশি কথা বলার কিছু নাই, শুধু বিগত বছরের আবেদনপত্রগুলো একটু পড়ে যাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে। এরপরে যেটা আছে সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ। তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও তো, পরীক্ষায় আসবে সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, তুমি কোনটা উত্তর করবা বলো? এই যে একটা বোর্ড পরীক্ষায় আসা একটা প্রশ্নের নমুনা আমি এখানে দেখা দিচ্ছি। এটা গত বছর দিনাজপুর বোর্ডে এসেছিল। তুমি আমাকে বলো এখান থেকে উত্তর করবা কোনটা? এক একজন একটা একটু উত্তর করছো, তাই তো? আচ্ছা, একজন একটা ভালো প্রশ্ন করছো, সিভি কত পেজ লিখবো? ভাই সিভির ক্ষেত্রেও তাই, চেষ্টা করবা বাম পাতা ডান পাতা মিলায় 2 পাতা লেখা শেষ করার, এবং এটা সম্ভব। 2 পাতা ক্রস করার দরকার নেই। অনেকে 3 পাতা 4 পাতা লেখে, ভাই তোমার দরকার নেই। সিয়াম, তোমার প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে তোমরা কেউ বলছো যে ভাইয়া সারাংশ লিখবো, কেউ বলছো ভাব সম্প্রসারণ লিখবো। এবার আমি একটু আমার ব্যক্তিগত কথাটা একটু বলি। রাকিব, মেইল ঘর কেটে লিখবা কিনা ইতোমধ্যে আমি বলে দিয়েছি ভাইয়া, ঘর কাটাকাটির এত দরকার নাই। যদি লেখো সমস্যা নেই, তবে ঘর কাটাকাটি করতে যেয়ে যদি বাঁকাচোরা হয়ে যায় তাহলে দরকার নেই। ওকে, এবার দেখো আমি দুটো কথা বলছি, শোনো। পরীক্ষায় প্রশ্ন থাকবে, ফরম্যাটটা হচ্ছে এরকম, একটা ভাব সম্প্রসারণ থাকবে, ওইটার অল্টারনেটিভ হিসেবে থাকবে একটা সারাংশ অথবা সারমর্মও থাকতে পারে। সারাংশ অথবা সারমর্মও থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা আমার একান্ত পার্সোনাল সাজেশন ফর ইউ, দ্যাট ইজ, তুমি চেষ্টা করবা সারাংশ বা সারমর্ম থেকে পরীক্ষায় উত্তর করার, যদি পারা যায়। আর যদি নিতান্তই এমন হয় যে ভাইয়া আমি কেন, আমার পরীক্ষার হলে কেউই পারবে না সারাংশ সারমর্ম, জীবনেও দেখিনি, তাহলে উত্তর করার দরকার নেই। আবার বলছি, চেষ্টা থাকবে আমাদের সারাংশ সারমর্ম লেখার, কিন্তু আনফরচুনেটলি দেখা যায় যে খুবই আনকমন এসেছে, পারছি না, তখন তো আমাকে ভাব সম্প্রসারণে যেতেই হবে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, এই দুইটা অপশন থেকে একটা খুবই সহজ থাকে, আর একটা একটু আনকমন থাকতে পারে। তো যদি দেখি যে সারাংশ সারমর্ম আমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত যা 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 পড়েছি তাই তাই পরীক্ষা এসেছে, আমরা সারাংশ উত্তর করব বা সারমর্ম উত্তর করব। আর যদি নিতান্তই না পারি, ভাব সম্প্রসারণ তো আছেই। এবার কথা হচ্ছে সারাংশ সারমর্ম কিভাবে লিখব। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য লিখেছি, একটু মনোযোগ দিয়ে দেখো তো। যদি এই পয়েন্টগুলো তোমরা মেনটেন করে লিখে আসতে পারো, আমি ওপেন চ্যালেঞ্জ করছি তুমি এখানে 10-এ 10 পাবা। একটি অনুচ্ছেদে লিখব, কোন প্রকার উপমা বর্জন করব।
আজীবনের বাজে অভ্যাস কপি পেস্ট করা, এটা করব না। কোনো ব্যক্তিগত মতামত দিব না। জাস্ট এই ২-৩টা জিনিস মাথায় রাখবা। আমি এবার একটু আমার মতো করে বলছি। তুমি নিজের কাছে নিজে কখনো প্রশ্ন করে দেখছো যে বাংলার দ্বিতীয় পত্র কেন এত সহজ? এই সব কারণেই সহজ। ২ থেকে ৩ লাইন লিখলেই তুমি একেবারেই ১০-এ ১০ পাবা। তাহলে এখন তুমি একটু নিজে প্রশ্ন করে দেখো, ২ থেকে ৩ লাইন লিখছো, তোমাকে একজন টিচার ১০টা নাম্বার দিবে। তাহলে তোমার কিভাবে লেখা উচিত? ৩ লাইনের মধ্যে তুমি ৫টা বানান ভুল করে আসছো। টিচার কি নাম্বার দিবে? না। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে কোনোভাবেই আমরা বানান ভুল করব না। বারবার লিখছি, বানান মহা গুরুত্বপূর্ণ বিষয়। কোনোভাবে বানান ভুল করা যাবে না। তারপরে কি করব? পরিষ্কারভাবে স্পষ্টভাবে ২ থেকে ৩ লাইন লিখব। লেখার মধ্যে কোনো প্রকার কোনো উদ্ধৃতি দিব না। ইংরেজিতে আমরা এটাকে বলি কোটেশন। সারাংশ সারমর্মে এই কবি এই বলেছেন, এই মহামনীষী এটা বলেছেন, এইসব করা যাবে না। আমরা আরেকটা আকাম কি করি? হুবহু কপি পেস্ট করি। ছোটবেলার থেকে যে কাজটা আমরা করে আসছি। এই যেমন ধরে নিচ্ছি এই একটা সারাংশ, আমরা কি করি? প্রথম থেকে ১ লাইন, মাঝখান থেকে ১ লাইন, শেষের থেকে ১ লাইন নিয়ে নে বাবা শেষ সারাংশ। এইটা করো বিধায় তোমাকে সারাংশ দেওয়া হয় ৪ থেকে ৫। কিন্তু তুমি যদি এইটা না করে এই যে বড় মূল অনুচ্ছেদটা পড়লে, এবার তুমি এটার উপর ভিত্তি করে মূল কথাটা লেখো, একেবারে মেইন কথাটা, এবং তোমার মতো করে লেখো। দেখবা একেবারে ১০-এ ১০ পেয়ে যাবে। হ্যাঁ, যদি এমন হয় যে নিতান্তই ভাইয়া আমাকে একটু প্যাসেজের হেল্প নিতেই হচ্ছে, তো তুমি একটা লাইন প্যাসেজ থেকে নাও, কিন্তু তুমি কপি পেস্ট কেন করো ভাই? তুমি তো এখন আর মানে বাচ্চা-কাচ্চা 1-2 র বাচ্চা-কাচ্চা না যে হুবহু তাই লিখবা। তুমি ওই লাইনটাকে একটু ঘষামাজে করে লেখো। সিম্পল সেন্টেন্স একটু কমপ্লেক্স করো, কমপ্লেক্সকে কম্পাউন্ড করে দাও। শব্দগুলো একটু পরিবর্তন করেই দাও। সমস্যা কোথায়? কিন্তু তোমাদের অনেকের খাতা আমি দেখছি এরা কি করে? একেবারে হুবহু কপি পেস্ট করে দেয়। এই যখন করে তখন আসলে আর নাম্বার দিতে ইচ্ছে করে না। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? দেখো কত সহজ কথায় অল্প কথায় এটা লেখা হচ্ছে। তাহলে সারাংশ এবং সারমর্মের যে পরামর্শগুলো আমি দিলাম, দয়া করে আপনারা এটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। ২ থেকে ৩ লাইনের মধ্যে মূল ভাবটা লিখবেন। একটা অনুচ্ছেদে লিখবেন। কোনো প্রকার কোটেশন বা উদ্ধৃতি দেওয়ার দরকার নেই। নিজের ব্যক্তিগত মতামত, অন্য কোনো কবির মতামত ঢোকানোর দরকার নেই। একেবারে সোজা কথায় ২ থেকে ৩ লাইনে মূল বক্তব্যটা আপনি লিখে দিয়ে আসবেন। একেবারে ১০-এ ১০ পাবেন। আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখেন অভ্যাস নিয়ে সেই ক্লাস 6 থেকে এটা পড়ছেন। এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা অনেকবার আসছে। দেখেন কত সুন্দর করে এখানে লেখা হয়েছে। এত বড় প্যাসেজ আমি লিখে দিয়েছি মাত্র ২ থেকে ৩ লাইন। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো এর মধ্যে কিন্তু কোনো কঠিন বানান নাই, কঠিন শব্দ নাই। তোমাদের অনেক ছেলেমেয়ের একটা বাজে টেনডেন্সি, একটা বিশ্রী প্রবণতা যে কঠিন শব্দ লিখলে মনে হয় ভাইয়া অনেক নাম্বার পাওয়া যায়। বাহ! মনের ভুলেও এই চিন্তা মাথায় আনবা না। যত সহজ শব্দ লিখবা টিচার তত খুশি। কারণ সহজ শব্দের মধ্যে আর যাই হোক বানান ভুল হয় না। সারমর্মটা অনেকের কাছে একটু কঠিন লাগে, কেননা এটা যেহেতু কবিতার সাথে সম্পৃক্ত। যদি কমন আসে একেবারে কমন আসবে, আর যদি আনকমন আসে চেষ্টা করবা উত্তর করার। যদি নিতান্তই না পারো ভাব সম্প্রসারণ তো আছেই। ঠিক আছে? মনে যেন থাকে। তাহলে সারাংশ সারমর্ম নিয়ে ভাই আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমার যে মূল কথা ছিল আমার মনে হয় আমি বলে ফেলেছি। এবং কিছু গুরুত্বপূর্ণ সারাংশ সারমর্ম এক্ষেত্রেও একই পরামর্শ আমার, বোর্ড কোয়েশ্চেন্স গুলো আরেকবার চোখ বুলিয়ে যাও শেষ বেলায়। বোর্ড কোয়েশ্চেন্স, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেন গুলো একবার চোখ বুলিয়ে যাও, আর কিছু লাগবে না। এখানে আমি যেগুলো তুলে ধরেছি সবই বোর্ড কোয়েশ্চেন ভাই, এর বাইরে কিছু নাই এখানে। কেননা বোর্ডের বাইরের থেকে আনা আসলে আমার মনে হয় না দরকার আছে।
কিছু গুরুত্বপূর্ণ সারমর্ম, এটাও বোর্ডের থেকে আনা হয়েছে। তোমাদের কাছে যে গাইড বই আছে সেখান থেকে তোমরা বোর্ড থেকে আসা প্রশ্নগুলো সুন্দর করে চোখ বুলিয়ে যাও। ওকে, তো সারাংশ সারমর্ম নিয়ে ভাই বেশি কথা আর বলতে চাচ্ছি না। এখন আমি একটু ভাব সম্প্রসারণে চলে যাই। ভাব সম্প্রসারণ নিয়ে আমাকে একটু কথা বলতে হবে, যেহেতু বুঝতে পারছো সারাংশ সারমর্ম যদি এনিহাও আনকমন আসে তখন তো ভাব সম্প্রসারণ উত্তর করতে হবে। ওকে, আর বেশিক্ষণ ক্লাসের সময় বাড়াবো না, 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো, কেননা আমি বুঝতে পারছি পরীক্ষা কালকে, সো বেশি সময় নেওয়া যাবে না। সো যেটা বলতে চাচ্ছিলাম, ভাব সম্প্রসারণের একেবারে আমার ব্যক্তিগতভাবে প্রথম কথা হচ্ছে প্রথমে শিরোনাম লিখতে হবে। কোনোভাবে শিরোনাম মিস্টেক করা যাবে না। প্রশ্নপত্রে যে ভাব সম্প্রসারণটা এসেছে সেটাই লিখবা। তারপরে কি করলে, তুমি ভাব সম্প্রসারণকে 3টা পার্ট করে লিখতে পারো। তুমি যদি মনে করো যে তুমি শুরুতে লিখলে, মনে করো যে তুমি লিখলে মূল ভাব, এটা লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি বলছি এই ফরম্যাটে লেখা যেতে পারে সম্প্রসারিত ভাব, এবং শেষে যে তুমি তোমার মন্তব্য বা উপসংহারে 2 লাইন লিখে দিলে, এই স্টাইলে লেখা যায়। কিন্তু তুমি যদি এটা পয়েন্ট আকারে না লেখো তাতেও সমস্যা নেই, কিন্তু প্যারা করে করে লিখতে হবে। মূল ভাবে একেবারে মূল ভাব সম্প্রসারণের মূল কথাটা 1 থেকে 2 লাইন বা 2 থেকে 3 লাইনে লিখে শেষ করবা। মূল কথা যে এই ভাব সম্প্রসারণের মূল বক্তব্য এটা, 2 লাইনে 3 লাইনে প্যারা শেষ। তারপরে সম্প্রসারিত ভাবে গেলে মেইন বডি ভাব সম্প্রসারণ, এটা তুমি লিখলে, এবং শেষে এসে মন্তব্য বা বক্তব্যে তোমার মতো করে তুমি লিখে দিলে এটা ভালো, এটা করা উচিত, এরকম। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? থ্যাংক ইউ। এবার আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে এই ভাব সম্প্রসারণের মধ্যে সবসময় চেষ্টা করবা ভাইয়া, যদি পারা যায় ইংরেজি কোনো কোটেশনস, বাংলায় আমরা যেটাকে বলি কি উদ্ধৃতি, যদি তুমি পারো একটু লেখার চেষ্টা করবে। মনে করো কোনো একটা কবির একটা কবিতার ছন্দ বা একটা উদ্ধৃতি বা এই ধরনের কিছু একটা তুমি যদি পারো লিখবা, ঠিক আছে? এবং চেষ্টা করবা এই লেখাটা নীল কালি দিয়ে লেখার। এখন তাই বলে নীল কালি দিয়ে লিখতে যে আবার লাল কালি দিয়ে লিখে এসো না। প্রয়োজনে তোমার নীল কালি, সবুজ কালি লেখারই ব্যবহার করারই দরকার নেই, যদি প্রবলেম মনে করো। কিন্তু আমার কথা হচ্ছে এক্সট্রা বেশি কালি ঝুলি দিয়ে লেখার দরকার নেই পরীক্ষার খাতায়। আমি ওটা সবুজ কালি বা নীল কালি কেন দিতে বলেছি, যে তুমি অনেক কষ্ট করে একটা কবিতার ছন্দ তুমি লিখেছো, এটা হতে পারে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে, হতে পারে প্রবন্ধের ক্ষেত্রে। তো তুমি যে জিনিসটা লিখছো ওইটা টিচারের নজরে যেন আসে, সেই জন্য আমি বলছি যে নীল কালি বা সবুজ কালি ব্যবহার করতে। এখন যদি নিতান্তই মনে হয় যে ভাইয়া এটা আমার জন্য ডিস্টার্বিং, দরকার নেই। আমি সারা জীবন নীল কালি সবুজ কালি দিয়ে লিখিনি, তো আমি তো সারা জীবন A+ পেয়ে আসছি। পরে যখন BCS পরীক্ষা দিতে গিয়েছি তখন এটা 2-1 বার ব্যবহার করছি। বুঝতে পারছো? তো তার মানে এই নয় যে এটা লিখতেই হবে বা এটা ব্যবহার করতে হবে। সো সর্বশেষ কথা হচ্ছে একটাই, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে সবসময় যে কাজটা করবা, প্রথমেই শিরোনাম, এই যে সেই শিরোনাম, তারপরে সরাসরি তুমি ভাব সম্প্রসারণে চলে যেতে পারো, এই যে। আর যদি তুমি পয়েন্ট আকারে লেখো মূল বক্তব্য, তারপরে মেইন এই বডিটা তুমি লিখলে, মেইন বডি লেখার পরে এসে সামারি করে দিলে শেষে 2 লাইনে শেষ। তো আমি যেটা বলতে চাচ্ছি, তুমি পয়েন্ট আকারে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, শুধু সম্প্রসারিত ভাব বা মূল ভাব লেখো, কিন্তু সেটা 3টা বডিতে 3টা পার্টে লিখবে। এবং ভাব সম্প্রসারণ সবসময় 1 থেকে 1.5 পৃষ্ঠার বেশি লেখার দরকার নেই, অর্থাৎ 2 থেকে 3 পাতা, এ পাতা ও পাতা ও পাতা, 2 থেকে 3 পাতার বেশি লেখার প্রয়োজন নেই। আশা করছি বিষয়টা বুঝতে পারছি। ভাব সম্প্রসারণ খুবই সহজ, বিগত বছরে আসা ভাব সম্প্রসারণগুলো একটু চোখ বুলিয়ে যাও। আমার বিশ্বাস
এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তুমি দেখো তো এই যে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো এখানে দেখা যাচ্ছে, এগুলো পড়েছো কিনা? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভাব সম্প্রসারণগুলো বারবার এসেছে। আরেকটা কথা বলি, মনে করো এই একটা ভাব সম্প্রসারণ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, কথার কথা। এই ভাব সম্প্রসারণটা মনে করো গত বছর কোন একটা বোর্ডে এসেছে, তাহলে ওই বোর্ডে এবার যারা আছো নিশ্চয়ই তাদের আর পড়ার দরকার নেই, অন্য বোর্ডেরা পড়। এটা তো কমন কথা ভাই, এটা তো আমার মনে হয় বলার নেই, প্রয়োজন নেই, তারপরেও আমি একটু বলে দিলাম। গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো এখানে তুলে ধরা হয়েছে। থ্যাংক ইউ। ওকে, তো ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম নিয়ে আমি যে কথাগুলো বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও সমস্যা নেই, আমি 5 মিনিট সময় তোমাদেরকে দিব, আর 10-15 মিনিট পরেই। তখন যদি তোমাদের কিছু বলার থাকে আমাকে বলো। এরপরে যেটা আছে 11 নম্বর প্রশ্নে সাধারণত আসবে সংলাপ থেকে প্রশ্ন আসবে, অথবা আসবে খুদে গল্প থেকে। যে কোনোটার থেকে তুমি উত্তর করতে পারো। তবে আমার ব্যক্তিগত পরামর্শ, এটা একান্ত আমার ব্যক্তিগত সাজেশন তোমাদের জন্য, সেটা হচ্ছে এটাই, অর্থাৎ সংলাপ, ইংরেজিতে আমরা যেটাকে বলি ডায়ালগ, সংলাপ থেকে যদি তুমি উত্তর করো আমার মনে হয় সেটা বেশি ভালো হয়। ঠিক আছে, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। এখন তোমার যদি মনে হয় যে সংলাপ বা যে ডায়লগটা পরীক্ষায় এসেছে, সত্যি কথা বলতে উত্তর করাটা তোমার জন্য অনেক পেইনফুল হয়ে যাচ্ছে, কঠিন লাগছে, খুবই আনকমন, তাহলে তুমি খুদে গল্প থেকে অ্যান্সার করবা, কোনো সমস্যা না ভাই। খুদে গল্প লিখেও 10-এর মধ্যে 8-9 দিবে, ওই সংলাপ লিখলেও 10-এর মধ্যে 8-9 দিবে। ঠিক আছে, এটা তেমন সমস্যার বলে আমার মনে হয় না। তো সংলাপের প্রথমে যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে সংলাপের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। প্রশ্নপত্র পড়ে যদি দেখো প্রশ্নপত্র কেন ভালোভাবে পড়তে বলেছি, মনে করো প্রশ্নের মধ্যে এই যে দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন, এখানে প্রশ্নের মধ্যে সোজাসুজি বলে দিয়েছে 2 বন্ধুর মধ্যে একটা সংলাপ লিখতে। তো এখন তুমি যে কোনো একটা বন্ধুর নাম এখানে লিখলে সমস্যা নেই, কিন্তু এই 2 বন্ধুর মনে করো নাম যদি এখানে লিখে দিত, কথার কথা, মনে করো এখানে আমি দেখতে পাচ্ছি আবির আর আসিফ, তাহলে এখানে যদি নাম দেওয়া থাকতো, মনে করো তোমার নাম আবির, তোমার বন্ধুর নাম আসিফ, তখন কিন্তু তোমাকে এই নামটা মেনটেন করে সংলাপটা লিখতে হতো। আমি কি ভাই তোমাকে বোঝাতে পেরেছি? অর্থাৎ বিশেষ করে সংলাপ লেখার সময় প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নিবা। প্রশ্নে যদি দেওয়া থাকে যে তোমার বন্ধুর নাম এটা, তোমার নাম এই, সেই অনুযায়ী তুমি সংলাপটা লেখো, তাহলে তুমি অবশ্যই সেইভাবে এটা লিখবে। আর যদি না দেওয়া থাকে তাহলে তো সমস্যা নেই। এবং সংলাপে আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে 8টা থেকে 10টা জোড়া যেন হয়, 8 থেকে 10 জোড়ায় সংলাপটা শেষ করতে হবে, 8 থেকে 10 জোড়া লিখতে হবে। তুমি 5 থেকে 6 জোড়া লিখলে হবে না, মানে হবে না মানে কি, নাম্বারটা কমে যাবে। অন্তত 8 থেকে 10টা জোড়া, অর্থাৎ আসিফ আবির, আসিফ আবির, এইভাবে 8 থেকে 10টা জোড়া যেন হয়। ওকে, থ্যাংক ইউ। এবং সংলাপের একটা স্টার্টিং থাকবে, দোস্ত কেমন আছিস, ভালো আছিস, মন্দ আছিস, দেখা হয় না অনেকদিন, এবং এন্ডিংও থাকবে, এন্ডিং রাখতে হবে, মনে থাকবে স্টার্টিং এবং এন্ডিং যেন থাকে, না থাকলে এটা আসলে খুব একটা অসামাজিক হয়ে যায়। অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা, একটা ফিনিশিং কথা বলতে হবে না। কিছু গুরুত্বপূর্ণ সংলাপ আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা একটু চোখ বুলিয়ে নেন। একাধিকবার এই সংলাপ থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, ফেসবুক ইন্টারনেট থেকে আসতে পারে, পরিবেশ দূষণ থেকে আসতে পারে, নারী শিক্ষার গুরুত্ব থেকে আসতে পারে, এটা সেটা নিয়ে আসতে পারে। এবং আমার কাছে মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান থেকে এবছর প্রশ্ন হতে পারে, এখানে জুলাই বিপ্লব থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। ঠিক আছে,
প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, ছাত্রদের ভূমিকা বা দেশ গঠনে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ধরনের কিছু না কিছু এবছর বোর্ড পরীক্ষায় থাকবে। হ্যাঁ, হয়তো তোমার বোর্ডে না থাকুক, দেখবা কোনো না কোনো বোর্ডে পরীক্ষায় এটা এসেছে, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় কিছু না কিছু এখান থেকে থাকবেই। ওকে, থ্যাংক ইউ। সো আমার মনে হয় সংলাপ নিয়ে আর বেশি কথা বলার কিছু নাই। খুদে গল্পের বিষয়টা একটু বলে দিই। খুদে গল্প বিষয়টা কি? খুবই সোজা করে একটা গল্প লিখবা। যেমন এই একটা গল্প যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। যে কোনো খুদে গল্পের শুরুতে শিরোনাম লিখতেই হবে এবং খুদে গল্প 2 থেকে 3টা পৃষ্ঠায় লিখবা। একেবারে 1 পাতা 1.5 পাতা লেখার দরকার নেই। 2 থেকে 3টা পৃষ্ঠায় লিখবা এবং দেখো যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। হাজার হাজার বছর ধরে আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী কমিউনিটি যারা খুবই সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করি। তো সেটার উপর ভিত্তি করে তুমি এখানে সুন্দর করে ছোট কথায় মনে রাখবা, খুদে গল্প মানে কি? একেবারেই ছোট আকারে একটা গল্প তোমাকে লিখতে বলা হয়েছে। তাই বলে তুমি 10 থেকে 15 পেজ লিখলে তো হবে না। আমি বলবো সর্বোচ্চ 2 পেজ, এর বেশি লেখার প্রয়োজন নেই। ঠিক আছে? 2 থেকে 2.5 পেজের বেশি খুদে গল্প লেখার প্রয়োজন নেই। বেশি লিখলেই যে বেশি নাম্বার পাওয়া যাবে, এই চিন্তা থেকে বের হয়ে আসো। টিচাররা চায় কোয়ালিটি রাইটিংস। টিচার কখনোই কোয়ান্টিটি রাইটিংস পছন্দ করেন না। এই যে দেখো, স্মৃতিকাতরতা শিরোনামে একটা খুদে গল্প দেওয়া হয়েছে। আমি ভাইয়ের সময় স্বল্পতা আছে তোমাদের, এই জন্য আর এখানে বেশি সময় নিচ্ছি না। কিছু গুরুত্বপূর্ণ খুদে গল্প এখানে আমি তোমাদের দেখাতে চেয়েছি। তুমি সেই খুদে গল্পগুলো একটু লক্ষ্য করো। এবং খুদে গল্পের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, বোর্ড পরীক্ষায় দেখা যায় যে তোমার অনেকটা স্টোরির মতো, ইংরেজিতে আমরা যেটা বলি স্টোরি, বাংলায় সেটাই গল্প। প্রথমে 2-4 লাইন তোমাকে সিগন্যাল দিয়ে দেওয়া হয় এবং সেই সিগন্যালের উপর বেসিস করে তুমি সুন্দর করে গল্পটা শেষ করবা। এই যেমন দেখা যাচ্ছে যে মঞ্চের দিকে পুরস্কার নিতে ধীর পায়ে এগিয়ে চলল সোহেলি, চারিদিকে তুমুল করতালি, কিন্তু তার চোখে অশ্রু। সে ডট 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 ডট। একটা স্যাম্পল কোশ্চেন দেখালাম, বোর্ড কোশ্চেন, এবং একটা ছোট পরামর্শ দেই। খুদে গল্প বলো, ভাব সম্প্রসারণ বলো, যাই বলো, লেখার আগে অন্তত 1টা মিনিট চিন্তা করে তারপরে লিখবা। একেবারে চিন্তা না করে তুমি কিছু লিখবা না। ঠিক আছে? আমাদের বেশিরভাগ ছেলেমেয়ের যেটা হয়, তারা লেখে আর ভাবে, ভাবে আর লেখে। শেষে লেখার পরে যে মনে হয়, ইস রে, আমি যদি ওইটা লিখতাম, আমি যদি এইটা করতাম, সেটা করতাম, মনে হয় খুব ভালো হতো। তখন তো আর সময় থাকে না। এই জন্যে লিখিত অংশে আমার ব্যক্তিগত পরামর্শ একটাই, সেটা হচ্ছে তুমি লেখার আগে অন্তত 1টা মিনিট একটু চিন্তা করে নিবা তুমি কি লিখতে চাচ্ছ। দেখবা তোমার লেখার মান অনেক ভালো হবে। সারাংশ সারমর্মে লিখবা 3 লাইন। তো এত তাড়াহুড়ো করার দরকার নেই। তুমি লেখার আগে অন্তত 2টা মিনিট ভাবো যে এটাও লেখা যায়, ওটাও লেখা যায়। তো আমি এমনভাবে লিখবো লেখাটা যেন ভালো হয়। তুমি কথার কথা একটা প্রতিবেদন লেখার আগে তুমি 2টা মিনিট একটু ভেবে নাও যে কি কি লেখা যায়। দেখবো অনেক কিছু মাথায় তখন কিলবিল করবে, কিন্তু একেবারে মেইন জিনিসটাই নিবা। বোঝাতে পেরেছি? থ্যাঙ্কস। তো আমরা দেখতে দেখতে ভাই একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ টপিক হচ্ছে প্রবন্ধ। অনেকে জানেই না এই যে এখানেই ভুল করা হয়েছে। এটা আমি ইচ্ছা করে ভুল করে দিছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। প্রবন্ধে কিন্তু নাম্বার রয়েছে 20 এবং একটু বুঝে শুনে লিখলে এখানে 17, 18, 18, 19 পাওয়া যায়। 19 আর পাওয়া যায় না, 17, 18 খুব ভালোভাবে পাওয়া যায়। তো দেখো, প্রবন্ধের ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে তোমাদের জন্য। আমি আজকে বেশ কিছু প্রবন্ধের সাজেশন তোমাদের জন্য এনেছি। আশা করছি ওখান থেকে পরীক্ষা আসবে। তারপরও আমি তোমাদের একটা ছোট পরামর্শ দিয়ে রাখি। প্রবন্ধ তোমরা যে বোর্ডে আছো, ওই বোর্ডের
বিগত 3 থেকে 4 বছরের যে বোর্ড কোশ্চেন্স গুলো রয়েছে, বোর্ড কোশ্চেন্স গুলো একটু দেখে যাও। এবং বোর্ড কোশ্চেন দেখতে যেয়ে তুমি দেখবা যে প্রবন্ধ বা রচনার ক্ষেত্রে 3টা জায়গা থেকে খুব বারবার প্রশ্ন এসেছে। সেই বারবার জিনিসগুলো কি? বিবৃতিমূলক প্রবন্ধ থেকে আসে, চিন্তামূলক প্রবন্ধ থেকে আসে, ব্যক্তি অভিজ্ঞতামূলক প্রবন্ধ থেকে আসে। এখন বিবৃতিমূলক প্রবন্ধ বলতে কি বোঝায়? এই হচ্ছে বিবৃতিমূলক প্রবন্ধ। এই বিবৃতিমূলক প্রবন্ধগুলো আমার খুবই ভালো লাগে, কেননা এটা তুমি লিখেই শেষ করতে পারবা না। মনে করো যে বিজ্ঞানের অবদান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, ইন্টারনেট, বাংলাদেশে মনে করো যে এই যে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে চলার যে যাত্রা, এই সবের উপর বেসিস করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পরিবেশ সংরক্ষণ, এইটা সেটা নিয়ে। দেখো খুবই সহজ কিন্তু এগুলো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে চিন্তামূলক প্রবন্ধ। একেবারে 100% গ্যারান্টি প্রতিটা বোর্ডে এই চিন্তামূলক প্রবন্ধ থেকে প্রশ্ন থাকেই, 100% গ্যারান্টি। অধ্যবসায়, সময়ানুবর্তিতা, শ্রমের মর্যাদা, মুক্তিযুদ্ধের চেতনা, স্বদেশ প্রেম। তুমি এখনই পারলে স্লাইডে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, দেখবা যে আগামীকাল পরীক্ষার হলে যে দেখছো এখান থেকে একটা প্রশ্ন আসছে। এবং এর সাথে মনে করো আমি অ্যাড করে দিলাম যে জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা। যেহেতু তোমরা জানো গত বছর একটা অভ্যুত্থানের মাধ্যমে আজকে যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেটার পিছনে ছাত্র সমাজের সবচেয়ে বড় ভূমিকা ছিল। সে প্রশ্নটা কি আসতে পারে না? আসতে পারে। আর জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব নিয়ে আমার মনে হয় প্রবন্ধ আর আসবে না। দেখা গেল যে ওইটার উপর ভিত্তি করে কথার কথা একটা সংলাপ আসতে পারে, তারপরে ওইটার উপর ভিত্তি করে ছোট একটা ক্ষুদে গল্প আসলো, এরকম কিছু। তো এই যে চিন্তামূলক প্রবন্ধ, এগুলো পড়তে যদিও খুব একটা আরাম লাগে না, ভালো লাগে না, লিখতেও খুব ভালো লাগে না, কিন্তু প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। 100% গ্যারান্টি এখান থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা কি আছে? ব্যক্তিগত অভিজ্ঞতামূলক। আমার ব্যক্তিগতভাবে এগুলো লিখতে ভালো লাগে না, আমি কোনো কালেও লিখিনি। আর আমি কখনো সাজেশনও দেই না যে ভাইয়া তোমরা এগুলো লিখো। শীতের সকালে কেমন ছিল, নৌকা ভ্রমণ কেমন ছিল, এগুলো আমার মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো তারপরেও এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন হয়। ওকে, এবার আমি দু একটা কথা বলি, এবার তোমাদেরকে মূল কথাগুলো এবার একটু বলি যে প্রবন্ধে ভাই আমি কি করে 20-এর মধ্যে 17-18 পাবো। 17-18 কিভাবে আমি 20-এর মধ্যে পাবো, এই কথাটা এখন একটু বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে, প্রবন্ধ লেখার আগে আমি অন্তত 2টা মিনিট চিন্তা করব কি লিখতে যাচ্ছি, এবং ঘড়ির দিকে খেয়াল রাখবো আমার হাতে কতক্ষণ সময় আছে। আমার হাতে সময় আছে, কথার কথা আমি অন্তত প্রবন্ধ লেখার জন্য আধা ঘন্টা সময় রাখবো। আধা ঘন্টা না হোক, অন্তত 20 থেকে 25 মিনিট যেন থাকে। অন্তত 25-30 মিনিট না হলে তুমি প্রবন্ধ আসলে লিখে শেষ করে আসতে পারবে না তোমার মন মতো। এবং প্রবন্ধ ভাই অন্তত সর্বনিম্ন হলো 10 থেকে 12 পেজ কিন্তু লিখতে হবে। 12 পেজ প্লাস হলে ভালো হয়, অন্তত 10 পেজের নিচে যেন না আসে। বুঝতে পারছো ভাই? একটা জিনিস 20টা নম্বর, 10টা পেজ না লিখলে হবে তুমি বলো? ওকে, এবার তুমি কি করবা? প্রবন্ধ লেখার সময় যে পয়েন্টগুলো তুমি লিখতে চাচ্ছ, যদি পারো সেই পয়েন্টগুলো সবুজ কালি নীল কালি দিয়ে দিও, যদি পারো। নিতান্তই যদি হাতের সময় না থাকে, নীল কালি সবুজ কালি করতে যে সমস্যা হচ্ছে, তাহলে দরকার নেই, কালো কালি দিয়ে লেখো। এবং পয়েন্টের সাথে মূল প্যারা যেন টিচার বুঝতে পারে যে তুমি কোন পয়েন্টটা দিছো, চোখে যেন পড়ে। আর আমার ব্যক্তিগত একটাই পরামর্শ তোমাদের কাছে, সেটা হচ্ছে ভূমিকা আর উপসংহার কিছু ভালোভাবে না লেখো, এই 2টা জায়গায় সুন্দর করে লিখবে। তুমি যদি ধরে নাও যে টিচার খাতা পড়বে না, এটা তোমার ভুল। টিচার যদি কিছু নাও পড়ে, ভূমিকাটা 100% পড়বে। এবং ভূমিকা লিখতে যে
কোনোভাবেই বানান ভুল করা যাবে না। বারবার বলছি বানানের কথা। বানান ভুল করবা না, সুন্দর করে ভূমিকাটা লিখবা, তারপরে আস্তে আস্তে পয়েন্ট বাই পয়েন্ট লিখে যাবা। এবং চেষ্টা করবা প্রবন্ধের মধ্যে যদি পারা যায় ছন্দ, কোটেশন, উক্তি এইগুলো লেখার। এগুলো যদি তুমি লেখো, এই যেমন দেখো ইংলিশে একটা কোটেশন এখানে দেওয়া হচ্ছে। তুমি যদি এটা লিখতে পারো খুবই ভালো হয়, আর যদি নিতান্তই না পারো তাহলে আর বলার কিছু নেই। ঠিক আছে, সো পয়েন্টগুলো সুন্দর করে 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 লিখে আসবা। এই যে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যে দেখো ভূমিকাটা দিয়েই আমি এখানে একটা কবিতার একটা ছন্দ এখানে তুলে ধরেছি। আমি বলছি না তোমাকে এটাই লিখতে হবে, বাট লিখতে পারলে ভালো হয়। তো দেখো এখানে সুন্দর করে এই আর একটা। তো আমার মনে হয় ভাই প্রবন্ধ নিয়ে আমি যেটা বললাম তোমরা বুঝতে পেরেছো। তোমরা শুধু একটাই কাজ করবা, সেটা হচ্ছে প্রবন্ধে জাস্ট অন্তত 10 থেকে 12 পেজ যেন হয়, বানানের দিকে খেয়াল রাখবা। আর প্রবন্ধের মধ্যে 2-1টা কোটেশন বা ছন্দ একটু লিখে আসার চেষ্টা করো। ঠিক আছে, এবং ভূমিকা এবং উপসংহার অবশ্যই অবশ্যই ভালোভাবে লিখবা। ঠিক আছে, দেখো ভাই এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ আমি তুলে ধরেছি। আগামীকাল বোর্ড পরীক্ষায় যেয়ে দেখবা, আশা করি এখান থেকে 2-1টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেখো আজকের ক্লাসে আমি কিন্তু বলছি না যে এই প্রশ্নটা আসবে, বারবার বলছি জাস্ট এটা আমরা কিছু নমুনা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, এবং তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন অনেকবার এসেছে। এই যে বিজ্ঞানের সুফল থেকে মনে করো যে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, না এবার আসলো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, তো জিনিসটা একই। পরীক্ষায় প্রশ্ন আসলো মনে করো ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির যে অবদান, ইন্টারনেট, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। আচ্ছা, মনে করো যে পরীক্ষায় খুব ছোট্ট করে এবার যদি চলে আসে, প্রবন্ধ না আসলো, মনে করো পরীক্ষায় প্রশ্ন আসলো যে জুলাই বিপ্লব। এখন তুমি বলতে পারো যে ভাই এগুলো তো বই পুস্তকে খুব একটা ভালো লেখার নেই। যদি তুমি দেখো যে তোমার অন্যগুলো কমন এসেছে, তাহলে তোমার লেখার দরকার নেই। ঠিক আছে, সো মূল কথা হচ্ছে আমি যেটা বুঝি, প্রবন্ধ 5টা আসবে, 5টার থেকে মিনিমাম 2 থেকে 3টা তোমার কমন থাকবেই। তুমি চেষ্টা করবা যেটা তুমি ভালো লিখতে পারবা তুমি সেটাই লিখবা। এইটা লিখলে মার্কস বেশি দেবে, ওইটা লিখলে মার্কস কম দেবে, এটা ঠিক না। সময়ের দিকে খেয়াল রেখে মিনিমাম 10 থেকে 12 পেজ লিখে আসবা। আমি নিশ্চিত তুমি এখানে 16, 17, 17, 18 পেয়ে যাবে। আর ওই যে বলেছিলাম চিন্তামূলক প্রবন্ধ অধ্যবসায়, স্বদেশ প্রেম, তারপরে শুরুর দিকে যে বললাম যে অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, শিষ্টাচার, এই ধরনের প্রবন্ধগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাইয়া, এবং দিবস থেকেও কিন্তু অনেকবার অনেক প্রবন্ধ এসেছে। সো আমি তাহলে ভাই আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমি এখন কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লাসের শেষে যে আমি তোমাদের 5 মিনিট কথা শুনবো। যদি আজকের ক্লাসের এগুলোর বাইরেও যদি তোমার আর কিছু বলার থাকে তুমি বলতে পারো। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তুমি জিজ্ঞাসা করতে পারো। আমার সর্বশেষ পরামর্শ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুমি যা পড়েছো নিজের উপর বিশ্বাস রাখো, সেখান থেকে সমস্ত প্রশ্ন আসবে। জাস্ট পরীক্ষা একটু ভালোভাবে লিখে আস। কয় প্যারা লিখবো ভাইয়া এটা ডিপেন্ড করবে তোমার কোন প্রবন্ধ। স্বদেশ প্রেমে দেখবা 7টা থেকে 8টার বেশি প্যারা হচ্ছে না। কিন্তু তুমি মনে করো যে বিজ্ঞানের সুফল কুফল, বা মনে করো যে বিজ্ঞানের জয়যাত্রা, দেখবা যে মানে 20 থেকে 25টা পয়েন্ট চলে আসছে। সে ডিপেন্ড করছে। আর রনির অনেক ভয় হচ্ছে, এই বাংলায় যদি ভয় করে তাহলে অন্যগুলোতে কি করবা রে ভাই, ভয়ের কিছু নাই। পুষ্প, দোয়া এবং আশীর্বাদ সবকিছু বস্তা বস্তা পাঠিয়ে দিচ্ছি তোমাদের বাসায়, সবার বাসায়। পরীক্ষা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি 2-1টা কমেন্ট একটু দেখি।
থ্যাংক ইউ প্রত্যাশা। প্রত্যাশা বলছে আপনার শেখানো পাঠ শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, জীবনের ভিত গড়ে দিয়েছে। থ্যাংক ইউ। দোয়া এবং আশীর্বাদ থাকলে আমরা শত বাধা পেরিয়ে যাব। অবশ্যই বোন, এটা কোনো ব্যাপার না। তোমরা আমার ছোট ভাই বোনের মতোই। আমি মনে প্রাণে চাই তোমরা সবাই পরীক্ষায় ভালো করো। কেননা আমি জানি তুমি ভালো করলে দিন শেষে এটা আমারও ভালো লাগবে। কারণ হচ্ছে একটাই যে আমি বলতে পারবো আজ হোক কাল হোক তোমার সাথে আমার দেখা হবে তো। তোমরাই অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হবা, টিএসসি তে যেয়ে তোমাদের সাথে আমার দেখা হবে, আড্ডা হবে, একসাথে চা খাবো, ফুচকা খাবো। ঠিক আছে? সো আমার যেন তখন আমি বলতে পারি যে তোমাদের সাথে কোনো না কোনো এক সময় অন্তত অনলাইন একটা প্ল্যাটফর্মে শিখর মতো একটা সুন্দর প্ল্যাটফর্মে তোমাদের সাথে ক্লাসে একটা দিন ছিলাম। এটাও অনেক ব্যাপার। অন্তত আমার কাছে ইটস এ গ্রেট প্লেজার ফর মি। আচ্ছা, আব্দুল ওয়াদুদ বলছে প্রবন্ধে বিষয়বস্তু মিল রেখে অবাস্তব তথ্য প্রমাণ দিলে কি নাম্বার কাটবে? ভাইয়া, অবাস্তবের তো একটা লিমিট আছে। এখন মনে করো তুমি একটা ছন্দ দিছো, সেখানে ঢুকা দিছো কাজী নজরুল ইসলাম বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এইটা তো আর বলা যাবে না। তুমি সর্বোচ্চ বলতে পারো জনৈক কবি বলেছেন। সে একজন কবি, সে যে কবি সে আলাদা ব্যাপার। কিন্তু এই ধরনের একজন মহামনীষীর নাম যখন ইউজ করবা তখন তো সমস্যা। আচ্ছা, বৃত্ত একটা ভালো প্রশ্ন করেছে। গতকাল এই প্রশ্নটা করেছিল অনেকে, আমি উত্তরটা দিয়েছিলাম যে ভাইয়া ব্যাকরণে উপপদ তৎপুরুষ না লিখে যদি শুধু তৎপুরুষ সমাস আমি লিখি, সংখ্যাবাচক বহুব্রী না লিখে আমি যদি শুধু বহুব্রী সমাস লিখি, সেক্ষেত্রে নাম্বার পাবো কিনা? ইটস এ ভেরি ওয়াইজ কোশ্চেন অ্যান্ড গুড কোশ্চেন। শোনো, এক কথায় বলে দিই ভাই, চেষ্টা করবা যদি পারা যায় উপপদ তৎপুরুষ সংখ্যাবাচক বহুব্রীহি অলুক বহুব্রী লেখার। বাট নিতান্তই যদি না পারো, কনফিউজড হয়ে যাও, লেখার দরকার নেই। তুমি যদি নিতান্তই কনফিউজড হয়ে যাও, লেখার দরকার নেই। কিন্তু তৎপুরুষ সমাসের একটা সমাস তুমি যদি বহুব্রী সমাস লিখে আসো বা কর্মধারয় সমাস লিখে আসো, সেইটাতে কিন্তু তুমি আর নাম্বার পাবা না। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? সো মূল কথা হচ্ছে চেষ্টা করবো লেখা, নিতান্তই না পারলে সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ বৃত্ত, খুব ভালো একটা কোশ্চেন ছিল এটা। মুস্তাক বলছে, মুস্তাক আমাদের খুব প্রিয় স্টুডেন্ট, সবারই প্রিয়, বাট মুস্তাক খুব ভালো ভালো কিছু কোশ্চেন করে যে ভাইয়া দ্বিতীয় পত্রে তো টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় একটা বিষয়, তাহলে কিভাবে সেটা মেনটেন করবো? এই যে দেখো আমার হাতে ছোট একটা ঘড়ি আছে, তোমাদের হাতেও যেন এমন ঘড়ি থাকে পরীক্ষার হলে, শুধু ঘড়ির দিকে তাকাবা আর লিখবা। তবে একটা কথা আছে, শুরুতে ব্যাকরণটা একেবারে মাথা ঠান্ডা করে অ্যান্সার করবা। তুমি বাংলা দ্বিতীয় পত্রে কত নাম্বার পেতে চাচ্ছ, এর বড় একটা ডিটারমিনার কিন্তু ব্যাকরণ। এবং আমি কথা দিচ্ছি ব্যাকরণ সব কমন পড়বে। আমার কথাটা তুমি মিলাই দেখো, এবং কালকে পরীক্ষা দিয়ে এসে গ্রুপে আমাকে জানাবা, তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড আছো বা বাইরে থেকেও যারা আছো, যে ভাইয়া আপনি যা বলেছিলেন এটা এটা পড়ছে, এটা এটা পড়িনি। খারাপ হলেও বলবা, ভালো হলেও বলবা, কোনো সমস্যা নেই। তবে আমি কথা দিচ্ছি, আমি তোমাদেরকে এই কথাটা দিচ্ছি যে তোমরা যা পড়েছো পরীক্ষার হলে যে দেখবা তাই আসছে, শুধু তোমার মাথাটা ঠান্ডা করে উত্তর করতে হবে। ঠিক আছে? আর একটু সময়ের দিকে খেয়াল রাখতে হবে আর কি। কানিজ বলছে ভাব সম্প্রসারণ কয় পৃষ্ঠা লিখবো? ভাই আমি তো বললাম সর্বোচ্চ 3 পাতা, মানে 1.5 পৃষ্ঠা। 1.5 থেকে 2 পৃষ্ঠার বেশি লেখার দরকার নেই। রনি বলছে ইউটিউবে আজকে লাইভ হয়নি না, আজকে ভাইয়া শুধু অ্যাপে লাইভ হয়েছে। ওকে, সুস্মিতা বলছে দোয়া আশীর্বাদ করবেন। আরে দোয়া আশীর্বাদ তোমাদের জন্য তো সবসময় থাকেই। আমি এখন একেবারে শেষ কথায় 2টা কথা বলে 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করছি। সেটা হচ্ছে এই, তোমরা যা পড়েছো আমি কথা দিচ্ছি কালকের পরীক্ষা হলে যে দেখবা সব তাই আসছে। শুধু আজকে এই শেষ মুহূর্তে এই সময়টুকু আরেকবার একটু চোখ বুলিয়ে নাও, এবং রাত্রে সকাল সকাল ঘুমিয়ে পড়বে, কোনোভাবেই রাত বেশি জাগবে না। এবং কালকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার আগে, পরীক্ষার হলে যাওয়ার আগে, এই যে প্রবন্ধ বলো, ভাব সম্প্রসারণ বলো, কিছু ছন্দ বা কোটেশন তুমি একটা জায়গায় লিখে রেখেছো, গুরুত্বপূর্ণ কিছু জিনিস, এটা জাস্ট একটু চোখ বুলায় যেও। ঠিক আছে? আবার অনেকে করে কি 10টায় পরীক্ষা শুরু হয়, 9:30 পর্যন্ত পড়াশোনা করে। ভাই, মনের ভুলও এই ভুলটা করতে যেও না। তুমি যা পড়েছো এনাফ। আমি বলবো ইটস মোর দ্যান এনাফ। ঠিক আছে?
সো তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে আজকে রাত্রে খুব ফ্রেশ একটা ঘুম দাও, কালকে ফুরফুরে মেজাজে পরীক্ষার হলে চলে যাও। আমি বলছি 100% তুমি যা পড়েছো, যেটুকু পড়েছো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। মাথা ঠান্ডা রাখো, পরীক্ষায় ব্যাকরণটা সুন্দর করে উত্তর করো। লিখিত অংশের যেখানে সলিড নাম্বার, সারাংশ, সারমর্ম, বৈদ্যুতিন চিঠি, এমন ভাবে লিখবা 10-এ 10 পেয়ে যাবা। প্রবন্ধে যে যদি দেখো সময় একটু কম হয়ে গেছে, সমস্যা নেই, ভূমিকাটা সুন্দর করে লিখবা, 8-10 পেজ, 10-12 পেজ সুন্দর করে লিখে আসবা। দেখবা যে 85% মার্কস মিনিমাম তুমি পাবা, আর এর বেশি ছাড়া কম হবে না। অন্তত সেকেন্ড পেপারে 90 অ্যারাউন্ড মার্কস পাওয়া খুবই সহজ, এটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ জয়শ্রী, ফাতেমা থ্যাংকস, জাহিন থ্যাংকস, অ্যান্ড আদার্স। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বেশি কথা আর বাড়াচ্ছি না। কালকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, পরীক্ষা দিয়ে এসেই সুন্দর করে আমাকে একটু জানিও কেমন হয়েছে। আর আমি বলছি, বড় ভাই হিসেবে তোমাদেরকে শেষ কথা বলছি, তোমাদের পরীক্ষা ভালো হবে, আমি কথা দিচ্ছি। মিলিয়ে দেখো পরীক্ষার হলে যে, জাস্ট বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড জাস্ট অ্যাক্ট ইউর সেলফ ইন দ্যাট ওয়ে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবার জন্য শত শত দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।